ওয়েলকাম মাই স্টুডেন্ট, তোমরা দেখছো এলআর ক্লাসেস। সঙ্গে আমি রয়েছি সৌম্য কোলে, তোমাদের বাংলার শিক্ষক। আজ আমরা পড়তে চলেছি সপ্তম শ্রেণীর ষষ্ঠ পাঠের অন্তর্গত দ্বিতীয় অধ্যায়ের কবিতাটির নাম হচ্ছে চিরদিনের, সুকান্ত ভট্টাচার্যের লেখা। তো প্রথমেই আসা যাক কবির সম্বন্ধে। তো কবি সুকান্ত ভট্টাচার্য হলেন বাংলা সাহিত্যের সর্বকনিষ্ঠ কবি, অর্থাৎ খুবই অল্প বয়স পর্যন্ত তিনি বেঁচে ছিলেন। মাত্র 21 বছর তিনি জীবিত ছিলেন। কিন্তু এই এত অল্প বয়সে জীবিত থেকেও তিনি বাংলা সাহিত্যে যে সমস্ত কাব্যগুলি বা অন্যান্য বইগুলি উপহার দিয়ে গেছেন, তাতেই তার কবিত্ব শক্তি পরিচয় পাওয়া যায়। অর্থাৎ অতি সামান্য সময়েতে তিনি সাহিত্য রচনা বা কাব্য রচনা করলেও তিনি বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য স্থান দখল করে নিয়েছেন। তো কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম 1926 খ্রিস্টাব্দের 15ই আগস্ট, আর কবির মৃত্যু 1947 খ্রিস্টাব্দের 13ই মে। অর্থাৎ কবি পুরো 21 বছর পর্যন্ত বেঁচে ছিলেন। কবির জন্মস্থান হচ্ছে কলকাতার কালীঘাটে, যদিও কবির আদি বাড়ি হচ্ছে বাংলাদেশের ফরিদপুর জেলায়, কিন্তু কবি জন্মগ্রহণ করেছিলেন কলকাতার কালীঘাটেতে, তার মামার বাড়িতে। এবং কবি আমাদের বাংলা সাহিত্যে পরিচিত হয়ে আছে কিশোর কবি নামে, অর্থাৎ তার পরিচিতি নাম হচ্ছে কিশোর কবি। যেমন নজরুল ইসলামকে আমরা বিদ্রোহী কবি বলি, বা রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা বিশ্বকবি বলি, তেমনি সুকান্ত ভট্টাচার্য আমাদের কাছে একটা পরিচিতি নাম নিয়ে আছেন, সেটা হচ্ছে কিশোর কবি। কেন তাকে কিশোর কবি বলা হয়? কেন? প্রথমত তিনি অল্প বয়স পর্যন্ত বেঁচে ছিলেন, মাত্র 21 বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন বলে তাকে কিশোর কবি বলা হয়। আর দ্বিতীয়ত তার কাব্যগ্রন্থের অন্তর্গত বেশিরভাগ কবিতার মধ্যেই আছে কিশোর তথা যুবকদের জয়গান। অর্থাৎ কবি মনে করতেন এই দেশের যুবশক্তি বা কিশোরেরাই পারে ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে শোষক শ্রেণীর শোষণের হাত থেকে, বঞ্চনার হাত থেকে নিজেদের দেশকে উদ্ধার করতে এবং নিজেদের দেশের সমৃদ্ধি ঘটাতে। অর্থাৎ তার ব্যক্তিগত জীবনে তিনি যেমন তিনি নিজেই কিশোর, অর্থাৎ অল্প বয়স পর্যন্ত বেঁচেছেন, ঠিক একইভাবে তার লেখালেখির জীবনেতেও বা লেখালেখির ক্ষেত্রেও তিনি এই কিশোর বয়স্ক তথা দেশের যুবশক্তির জয়গান গেয়েছেন বলে তাকে কিশোর কবি বলা হয়। তো কবির মানসিকতা, অর্থাৎ কবির এই কাব্যগ্রন্থগুলোর মধ্যে বা কবির লেখা কবিতাগুলির মধ্যে যেগুলো সাধারণ যে বৈশিষ্ট্যগুলো ধরা পড়ে, সেটা হচ্ছে স্বদেশপ্রেম, সমাজ সচেতনতা, মানবতাবোধ। অর্থাৎ কবির খুব একটা বেশি কাব্যগ্রন্থ নেই। এই যে উল্লেখযোগ্য রচনা হচ্ছে তার ছাড়পত্র, ঘুম নেই, মিঠে করা, পূর্বাভাস, মাত্র 4টে কাব্যগ্রন্থ তার। কিন্তু এই কাব্যগ্রন্থগুলোর মধ্যতে তার যে একটা সামগ্রিক বৈশিষ্ট্য ধরা পড়ছে, অর্থাৎ তার যে কবি মানসিকতাটা ধরা পড়ছে, সেগুলোই হচ্ছে স্বদেশপ্রেম, সমাজ সচেতনতা এবং মানবতাবাদ। অর্থাৎ তার বেশিরভাগ কবিতার মধ্যেই দেশের প্রতি বা বাংলাদেশের প্রতি বা ভারতবর্ষের প্রতি তার ভালোবাসা, জন্মভূমির প্রতি শ্রদ্ধাবোধ, দেশকে স্বাধীন করার একটা আকুল আকাঙ্ক্ষা ইত্যাদি যেমন ধরা পড়ে, তেমনি সমাজেতে ধনী দরিদ্র, শোষক শোষিত, এই যে ভেদাভেদ, এই ভেদাভেদটাকে তার চোখেতে ভালোভাবেই ধরা পড়ে এবং তিনি সেগুলোকে কবিতার মাধ্যমে তুলেও ধরেন। অর্থাৎ সমাজেতে মানুষের মধ্যে এই যে অসাম্য বা বৈষম্য, এই বৈষম্যগত দিকটা তিনি তার কবিতার মধ্যে তুলে ধরেছেন এবং চেয়েছেন এই বৈষম্য দূর হয়ে গিয়ে সমাজে সাম্যবাদ বা সমতা ফিরে আসুক। তাই তার কবি চেতনার একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সাম্যবাদী চেতনা তথা সমাজ সচেতনতা। অন্যদিকে তার কবিতার আরেকটি বৈশিষ্ট্য হলো মানবতাবোধ। অর্থাৎ তিনি তার প্রত্যেকটা কবিতাতেই সাধারণ মানুষের তিনি গুণগান করেন। তিনি মনে করেন সাধারণ মানুষই হচ্ছেন সমাজ তথা দেশের প্রকৃত চালক তথা প্রকৃত উন্নতির কারিগর। তো কবির উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হলো ছাড়পত্র, ঘুম নেই, মিঠে করা, পূর্বাভাস।
আমাদের পাঠ্য চিরদিনের কবিতাটা উৎস হচ্ছে ঘুম নেই কাব্যগ্রন্থ, যে কাব্যগ্রন্থটা 1950 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। যদিও এখানেতে দেখো কবির মৃত্যু হচ্ছে 1947 সালে, আর তার ঘুম নেই কাব্যগ্রন্থটা প্রকাশিত হচ্ছে 1950 সালে, অর্থাৎ কবির মৃত্যুর পরে তার এই ঘুম নেই কাব্যগ্রন্থটা প্রকাশিত হয়েছিল। কিন্তু এই ঘুম নেই কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাগুলি তার জীবিত অবস্থাতেই তিনি লিখেছেন, সেগুলি সংকলিত হয়ে ঘুম নেই কাব্যটি মৃত্যুর পর প্রকাশিত হয়। এই চিরদিনের কবিতাটি অর্থাৎ সুকান্ত ভট্টাচার্যের চিরদিনের কবিতাটির মূল বক্তব্য কি না, মূল বক্তব্য হচ্ছে দুর্ভিক্ষের প্রেক্ষাপটে সাধারণ মানুষের জীবন সংগ্রাম ও বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য। অর্থাৎ এই কবিতাতে কবি তুলে ধরেছেন দুর্ভিক্ষ তথা মনন্তরের ছবি। সেই দুর্ভিক্ষ তথা মনন্তরের সময়তে কৃষক শ্রেণীর বা সাধারণ মানুষের যে চরম দুর্দশা তার ছবি, এবং সেই দুর্দশাকে কাটিয়ে উঠে পুনরায় আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার চিত্র বা অদম্য মানসিকতা তাদের, এবং সর্বোপরি তার প্রিয় জন্মস্থান বঙ্গভূমির বা বাংলাদেশের প্রাকৃতিক বা গ্রাম্য প্রকৃতির সৌন্দর্যের কথা। খুব স্বাভাবিকভাবে এই যে দুর্ভিক্ষ আমরা শব্দটাকে বলছি যে দুর্ভিক্ষের প্রেক্ষাপটে, এই দুর্ভিক্ষ বিষয়টা কি, দুর্ভিক্ষ বিষয়টাকে কি এটা জানতে গেলেই আমাদের দ্বিতীয় এই একটা প্রসঙ্গে আসতে হয়, এই কবিতা রচনার ঐতিহাসিক প্রেক্ষাপট। অর্থাৎ কোন কারণবশত বা কোন সময় পর্বের পরিপ্রেক্ষিতে কবি এই কবিতাটাকে লিখলেন, সেটাকে আলোচনা করাকেই বলা হয় ঐতিহাসিক প্রেক্ষাপট। তো ঐতিহাসিক প্রেক্ষাপট, একটা কবিতার ঐতিহাসিক প্রেক্ষাপট বা সামাজিক প্রেক্ষাপট বলতে আমরা কি বুঝি না, কবি ওই কবিতাটি বা তার লেখাটি কোন বিশেষ ঐতিহাসিক সময়পর্বকে স্বাক্ষর রেখে বা কোন সামাজিক বিশেষ মুহূর্তকে স্বাক্ষর রেখে তার কবিতাটাকে লিখছেন, সেই সময়টাকে খোঁজা বা সেই সমসাময়িক কবিতা রচনার সমসাময়িক পরিস্থিতিটাকে বিশ্লেষণ করা বা জানাটাকেই বলা হচ্ছে ঐতিহাসিক প্রেক্ষাপট। আমরা যদি চিরদিনের কবিতাটার ঐতিহাসিক প্রেক্ষাপটকে আলোচনা করি, তাহলে প্রথমেতেই যে প্রেক্ষাপটটা ফুটে আসে সেটা হচ্ছে দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষ শব্দটার আরও কতগুলো সমার্থক শব্দ হয়, দুর্ভিক্ষ, মনন্তর, আকাল, মানে একই বিষয়টা তিনটে পরস্পর সমার্থক শব্দ। তো এই দুর্ভিক্ষই বলি বা মনন্তর বলি বা আকাল বলি, এটা আসলে কি? স্বাভাবিকভাবে দুর্ভিক্ষ বলতে আমরা বুঝি মানে দুর্ভিক্ষ শব্দটাকে বিশ্লেষণ করলে হয় ভিক্ষার অভাব, সেটাই হচ্ছে দুর্ভিক্ষ, যেটাকে সমাস করলে হয় নং তৎপুরুষ সমাস। অর্থাৎ ভিক্ষার অভাব মানে যে একজন ভিখারি ভিক্ষা করছে কিন্তু কেউ তাকে ভিক্ষা দিচ্ছে না বা কোনো কারণবশত হয়তো সে ভিক্ষা পাচ্ছে না, সেটাকেই আপাতত মানে বাহ্যিক দিক থেকে দুর্ভিক্ষ বলি। কিন্তু বাস্তবিক দুর্ভিক্ষ মানে ভিক্ষার অভাব, সে শব্দটার অন্তর্নিহিত অর্থ হচ্ছে যে মানুষের অন্নের অভাব। অর্থাৎ মানুষের যখন খাদ্য সামগ্রীর অনটন ঘটে, খাদ্য সামগ্রী যখন আর মানুষ পায় না, তার বেঁচে থাকার জন্য ন্যূনতম খাদ্যটুকুও যখন মানুষ সংগ্রহ করতে পারে না, সেই পরিস্থিতিটাকেই বলা হয় দুর্ভিক্ষ বা মনন্তর। কেন এমন হয়? মানুষ কোন পরিস্থিতি এলে তার খাদ্য সংগ্রহ করতে পারে না, এবং বলা বাহুল্য অর্থ থাকলেও খাদ্য সংগ্রহ করতে পারে না, সেটাকেই হচ্ছে আমাদের দুর্ভিক্ষের মূল কথা। ধরা যাক যে কোনো প্রাকৃতিক কারণবশত, অর্থাৎ প্রচুর বৃষ্টি হলে কি হবে, মাঠে হয়তো শস্য আছে, ধান বা গম বা অন্যান্য আলু বা অন্যান্য যে শস্যগুলো আছে, প্রচুর বৃষ্টি হলে কি হবে, সে জমিগুলো ডুবে যাবে। জমিগুলো ডুবে গেলে সেই ফসল নষ্ট হয়ে গেল। ফসল নষ্ট হলে আমরা আর খাদ্য, সেই ফসলগুলো থেকে আমরা যে খাদ্য পাচ্ছি, সেই খাদ্যগুলো আর অত সহজে পাবো না। যদি ধানগুলো যদি পাকার সময়, যখন ধান পাকে আশ্বিন কার্তিক মাসেতে যখন ধান পাকে, সেই ধানগুলো যদি জলের তলায় চলে যায়, তাহলে ভাবো দেখিনি, তাহলে আমরা ধান যদি না পাই বা উৎপন্ন হয়, তাহলে আমরা খাবার মানে ভাত খাওয়ার যে প্রধান দ্রব্য চাল, সেই চাল পাবো কোথা থেকে? আমাদের বাঙালিদের প্রধান খাদ্য আমরা বলি ভাত। তো সেই ভাত খেতে গেলে ধান ফলতে হবে, কিন্তু সেই ধান যদি না ফলে, অর্থাৎ জলের তলায় যদি তলিয়ে যায়, বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে সেই ধান আমরা পাচ্ছি না, ফলে চালও পাচ্ছি না। আবার ঠিক উল্টোও হতে পারে, যে বৃষ্টিই হয়তো হলো না, অর্থাৎ যেটা বলে অনাবৃষ্টি।
অনাবৃষ্টির জন্য হয়তো চাষবাস করতেই পারা গেল না। অনাবৃষ্টির কারণে হয়তো নদী, পুকুর বা কাছাকাছি জলাশয় সব শুকিয়ে গেছে। ফলে জল না হলে আমরা ধান চাষ করবোটা কীভাবে? অর্থাৎ বুঝতে পারছো যে যদি অতিবৃষ্টি হয় মানে বন্যা পরিস্থিতি তৈরি হয়ে যায়, কিংবা যদি অনাবৃষ্টি হয় অর্থাৎ বৃষ্টি যদি না হয়, যেটাকে খরা বলতে পারি, অর্থাৎ খরা বা বন্যা এই প্রাকৃতিক কারণবশত যখন মাঠের শস্য যখন নষ্ট হয়ে যায় কিংবা যখন উৎপন্ন হয় না, তখনই কিন্তু খাদ্যশস্যের একটা অভাব বা অনটন ঘটে। এই অভাব বা অনটন ঘটলে জিনিসপত্রের দাম খুব ব্যাপকভাবে বেড়ে যায়। কেন এটাই একটা অর্থনৈতিক চালচিত্র যে কোনো জিনিসের দাম তখনই বাড়ে যখন তার প্রয়োজনের তুলনায় উৎপাদন কম হয়। অর্থাৎ জিনিসটা প্রচুর চাহিদা রয়েছে মানুষের কাছে কিন্তু উৎপাদন কম, তখনই কিন্তু সেই জিনিসটার দাম বেড়ে যায়। আর যদি উল্টো হয়, অর্থাৎ মানুষের কাছে চাহিদা কম কিন্তু উৎপাদন বেড়ে গেছে বেশি, তখন কিন্তু দাম কমে যায়। তো এই দুর্ভিক্ষের সঙ্গে কিন্তু জড়িয়ে থাকে, দুর্ভিক্ষের সময়তে শুধু খাদ্যদ্রব্যের অভাব বা অনটন ঘটে শুধু তাই নয়, এর পাশাপাশি যেটুকুনি বা উৎপাদিত হয় তার দাম চরম পর্যায়েতে পৌঁছে যায় বা মারাত্মক দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। সেই দ্রব্যমূল্য বৃদ্ধির সময়তে ধনী মানুষরাই তাদের সংসার চালাতে হিমশিম খায়, তো সাধারণ মানুষরা তো কোথাকার কোন ছাড় পোকা, তাদের তো সংসার চালানোর কোনো সামর্থ্যই থাকবে না। সুতরাং দুর্ভিক্ষ বা মন্বন্তর বলতে আমরা কি বুঝলাম? কোনো প্রাকৃতিক কারণবশত অর্থাৎ অনাবৃষ্টি বা অতিবৃষ্টি বা অন্য কোনো প্রাকৃতিক কারণবশত অর্থাৎ ঘূর্ণিঝড়, যে কোনো কারণবশতই হোক না কেন, যখন শস্য উৎপাদন বা খাদ্যদ্রব্য উৎপাদন হবে না এবং উৎপাদন না হওয়ার জন্য যখন মানুষের মধ্যে খাদ্যের অভাব বা অনটন ঘটবে এবং তার সঙ্গে সঙ্গে ব্যাপকভাবে প্রত্যেকটা জিনিসের দ্রব্যমূল্য বেড়ে যাবে, এই সামগ্রিক পরিস্থিতিটাকেই বলা হয় দুর্ভিক্ষ বা মন্বন্তর। আমাদের বাংলাদেশেতে মানে তৎকালীন অখণ্ড বাংলাদেশ, তৎকালীন অখণ্ড বাংলাদেশেতে এরকম দুবার মন্বন্তর বা দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রথম মন্বন্তরটাকে বলা হয় ৭৬-এর মন্বন্তর বা ৭৬-এর দুর্ভিক্ষ, দ্বিতীয় মন্বন্তরটাকে বলা হয় ৫০-এর মন্বন্তর বা ৫০-এর দুর্ভিক্ষ। এই যে ৭৬ বা ৫০ এই সংখ্যাগুলো দিয়ে চিহ্নিত করা হয়েছে কেন না, প্রথম দুর্ভিক্ষ বাংলাদেশের প্রথম দুর্ভিক্ষ বা মন্বন্তর হয়েছিল ১১৭৬ বঙ্গাব্দে। বঙ্গাব্দ মানে কিন্তু বাংলা সাল, অর্থাৎ ১১৭৬ বঙ্গাব্দে প্রথম এই দুর্ভিক্ষ দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছিল বলে এর নাম হচ্ছে, যে ৭৬টাতে আছে বলে নাম হচ্ছে ৭৬-এর মন্বন্তর। এই মন্বন্তর বা দুর্ভিক্ষের কারণ ছিল প্রাকৃতিক কারণ অর্থাৎ অনাবৃষ্টি এবং তার সঙ্গে সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বৈত শাসন ব্যবস্থা চালু, অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মারাত্মক শোষণ এবং তার সঙ্গে সঙ্গে প্রাকৃতিক অনাবৃষ্টির কারণে এতে শস্য উৎপাদন না হওয়া, এই উভয় কারণ নিয়ে প্রথম ৭৬-এর মন্বন্তর বা ১১৭৬ বঙ্গাব্দের মন্বন্তর বা দুর্ভিক্ষ হয় বাংলাদেশে। আর ৫০-এর মন্বন্তর এটা হয়েছিল ১৯৪৩ খ্রিস্টাব্দে, এটাকে ৫০-এর মন্বন্তর বা দুর্ভিক্ষ বলা হয়। এর কারণটা কিন্তু মানে ৫০-এর মন্বন্তর বা ১৯৪৩-এর দুর্ভিক্ষ এটা কিন্তু কোনো প্রাকৃতিক কারণবশত হয়নি, এটা সম্পূর্ণ ৫০-এর মন্বন্তরকে বলা যেতে পারে সম্পূর্ণ মানুষের দ্বারা তৈরি একটা দুর্ভিক্ষ। অর্থাৎ এই দুর্ভিক্ষ কৃত্রিম দুর্ভিক্ষ, মানুষ এই দুর্ভিক্ষকে সৃষ্টি করেছে। কিভাবে না, তার জন্যে ৩টে বিষয় আমাদের জানতে হয়: দ্বিতীয় বিশ্বযুদ্ধ, পোড়োমাটি নীতি আর কালোবাজারি। ১৯৩৯ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধেতে মিত্রশক্তির হয়ে ইংল্যান্ড অংশগ্রহণ করে এবং ইংল্যান্ড চায় যে তার যেখানে যেখানে উপনিবেশ আছে সেই উপনিবেশের বাসিন্দারা তাকে সৈন্য বাহিনীতে যোগদান করে তাকে যেন সাহায্য করে। খুব স্বাভাবিকভাবে ১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ড যেহেতু মিত্রশক্তিতে যোগদান করে এবং ইংল্যান্ডের উপনিবেশ যেহেতু আমাদের ভারতবর্ষে রয়েছিল, কাজে ইংল্যান্ডের এই যুদ্ধেতে অনেক ভারতীয় কিন্তু সৈন্যবাহিনী হয়ে সেখানে যোগদান করে। এর পরিণাম কি হয় না,
মিত্রশক্তির বিপক্ষ দল, যেটাকে অক্ষ শক্তি বলা হয়, সেই অক্ষ শক্তির অন্তর্গত দেশ জার্মানি, সেই জার্মানি ভারতের যেহেতু ইংল্যান্ডের উপনিবেশ রয়েছে, সেই ভারতে যেহেতু ইংল্যান্ডের উপনিবেশ আছে, তাই খুব স্থায়ীভাবে ভারতের বিশেষ করে কলকাতাতে বোমা বর্ষণ করে একবার। এর পরিণামেতে ব্রিটিশ সরকার বা সেই সময়তে ভারতে ব্রিটিশ সরকার চায় যে দ্বিতীয়বার যাতে জার্মানি সৈন্যবাহিনী কোনোভাবে যেন ভারতের ওপর যাতে বোমা বর্ষণ না করে, কিংবা কোনোভাবে যেন ভারতেতে জার্মানি সৈন্যবাহিনী এসে যাতে না পৌঁছায়, তার জন্য ভারতবাসীকে ব্রিটিশ সরকার এই পোড়োমাটি নীতি গ্রহণ করতে বাধ্য করে। পোড়োমাটি নীতিটা কি না, তাদের যে শস্য বা খাদ্যশস্য মজুত আছে সেগুলোকে পুড়িয়ে ফেলা হোক। কেননা সেগুলোকে পুড়িয়ে ফেললে কি হবে, যদি কোনো ক্রমে জার্মানি সৈন্যবাহিনী যদি ভারতেতে এসে পৌঁছায়, তাহলে তারা খাদ্যের অভাবেতে পুনরায় তারা ফিরে যেতে বাধ্য হবে, বেশি দিন এখানেতে থাকতে পারবে না, কেননা শস্য পুড়িয়ে দিলে আর তারা খাবেটা কোথায়। এইটাই হচ্ছে পোড়োমাটি নীতি। ব্রিটিশ সরকারের এই পোড়োমাটি নির্দেশ মেনে সেই সময়তে বঙ্গদেশের অধিকাংশ কৃষকই তাদের জমানো শস্য পুড়িয়ে ফেলেছিল। এটাই হলো পোড়োমাটি নীতি। ঠিক এই পরিস্থিতিতে একদল মানে একটা কালোবাজারি পরিস্থিতি তৈরি হয়। একদল মুনাফালোভী স্বার্থপর মানুষ, তারা কি করে, এই চাষিদের কাছ থেকে পুরো জলের দামে তাদের শস্য, জমি জমা, ভিটে মাটি সব কিনে নেয়, এবং কিনে নেওয়ার পর সেগুলোকে উচ্চ দামে বা ব্যাপকভাবে দাম বাড়িয়ে পরে আবার বেচতে থাকে। ফলে সেই সময়তে বঙ্গদেশের বা বাংলাদেশের চাষিদের অবস্থা কেমন হলো, তারা তাদের যে জমানো শস্য ছিল সেগুলোকে হয় পুড়িয়ে ফেললো, কিংবা জলের দামে এই মুনাফালোভী মানুষগুলোর কাছে বা মহাজনগুলোর কাছে বিক্রি করে ফেললো। ফলে কি হলো, ওই বিক্রি করা টাকাতে কদিন আর চলবে, জমানো টাকাতে খুব জোর তারা 1 মাস কি 1.5 মাস বড্ড জোর চালাতে পারলো সংসার। তারপরেতেই গোটা বাংলাদেশেতে অন্যের ব্যাপকভাবে হাহাকার সৃষ্টি হলো। এটাই হচ্ছে দুর্ভিক্ষ। অর্থাৎ এই দুর্ভিক্ষতে কিন্তু কোনো মানুষের, এই দুর্ভিক্ষতে কোনো প্রাকৃতিক কারণ নয়, সম্পূর্ণ মনুষ্যসৃষ্ট কারণ। একদিকে এই ব্রিটিশদের চক্রান্ত, আর একদিকে মুনাফালোভী এই ব্যবসায়ীদের কালোবাজারি। এই দুটোর কারণেতেই কিন্তু গ্রাম বাংলার সমস্ত শস্য কিছু স্বার্থপর মুনাফালোভী মানুষদের হাতেতে চলে গেল, আর অধিকাংশ শস্য পুড়িয়ে নষ্ট হয়ে গেল। ফলে চারিদিকে খাদ্যের অভাব বা অনটন সৃষ্টি হলো। ফলে গ্রাম বাংলার মানুষরা সেই সময়তে খাবার আশাতে তারা গ্রাম ছেড়ে শহরেতে এসে ভিড় জমালো। ফলে গ্রামগুলো আস্তে আস্তে জনশূন্য হয়ে যেতে লাগলো। আর শহরগুলো, বড় বড় শহরগুলোতে যেখানেতে গ্রাম থেকে মানুষগুলো এসেছিল খেতে পাবে এই আশাতে, সেখানেতে দেখা গেল খেতে তো পেলই না, বরঞ্চ শহরে এসেও তারা না খেতে পেয়ে অনাহারেতে ফুটপাতেতেই মারা গেল। তাদের সেই মৃতদেহ বা ডেড বডিগুলোকে সৎকার করার মতনও কোনো রকম কেউ থাকলো না। এই হচ্ছে 50-এর মন্বন্তরের ভয়ানক দুর্ভিক্ষ বা ভয়ানক চিত্র। বলা হয় নাকি, সরকারি তথ্য অনুসারে বলা হয় যে এই 50-এর মন্বন্তরেতে প্রায় 45 থেকে 50 লাখ মানুষ মারা গিয়েছিল না খেতে পেয়ে। এটা সরকারি তথ্যে বলা হয়, কিন্তু প্রকৃতভাবে দেখলে এই সংখ্যাটা আরও বাড়বে। তো যাই হোক, এই যে 1943 বা 1943 খ্রিস্টাব্দে ঘটে যাওয়া এই 50-এর মন্বন্তর, যেটাকে মনুষ্যসৃষ্ট কারণেতে দুর্ভিক্ষ বলা হয়, এই পরিপ্রেক্ষিতে বা এই পটভূমিটাতেই লেখা হচ্ছে আমাদের সুকান্ত ভট্টাচার্যের চিরদিনের কবিতা। অর্থাৎ এই কবিতার রচনার ঐতিহাসিক প্রেক্ষাপট হলো 1943-এ ঘটে যাওয়া মনুষ্যসৃষ্ট দুর্ভিক্ষ তথা মন্বন্তর। বলা বাহুল্য, এই দুর্ভিক্ষ নিয়ে অর্থাৎ 50-এর মন্বন্তর এই দুর্ভিক্ষ নিয়ে আরও অনেক লেখকরাই কিন্তু অনেক কিছু লিখেছেন। অর্থাৎ দুর্ভিক্ষকে কেন্দ্র করে শুধু সুকান্ত ভট্টাচার্য নন, সেই সময়কার বহু লেখক বা কবিরা অনেক রচনাই লিখেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিজন ভট্টাচার্যের লেখা নবান্ন নাটক, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচায় কে বাঁচে নাটক, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অশনি সংকেত উপন্যাস ইত্যাদি। অর্থাৎ এছাড়াও আরও অনেক উদাহরণ আছে আমাদের, সেগুলোকে এই কবিতার ক্ষেত্রে স্মরণ করাটা একটা অপ্রাসঙ্গিক, শুধু জেনে রাখলাম 3টে উদাহরণ। তাই সব মিলিয়ে আমরা বলা যেতে পারে চিরদিনের কবিতা
হচ্ছে 50-এর মন্বন্তরের একটা জলজ্যান্ত প্রামাণ্য দলিল এবং এই 50-এর মন্বন্তরের পরিপ্রেক্ষিতে গ্রাম বাংলার মানুষগুলোর কঠোর জীবন সংগ্রামের দিকটাই এই কবিতাতে কবি তুলে ধরেছেন। এবার আসা যাক আমাদের মূল কবিতা পাঠটাতে। তো আমরা আগেই বলেছি এই কবিতাতে কবি দুর্ভিক্ষের পটভূমিকায় মানুষের জীবন সংগ্রামের কথা এবং বাংলাদেশের প্রকৃতির সৌন্দর্য তুলে ধরেছেন। তো প্রথমেই এই বাংলাদেশের গ্রাম্য প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে এই কবিতাটা শুরু। কবি কি বলছেন না, এখানে বৃষ্টিমুখর লাজুক গাঁয়ে, প্রথমতই দেখো আছে এখানে, এখানে এবং এখানে লিখছে গাঁয়ে, অর্থাৎ কোনো একটা গ্রামের কথা বলছে। কবি কিন্তু উল্লেখ করে দেননি বাংলাদেশে গাদা গ্রাম আছে, মানে এখনকার মানে তৎকালীন অখণ্ড বাংলাদেশে প্রচুর গ্রাম, তো ঠিক কোন গ্রামের কথা কিন্তু উল্লেখ করে দেননি, অর্থাৎ পুরোপুরিভাবে সর্বনাম দিয়ে এখানে অর্থাৎ সর্বনাম পদ দিয়ে শুরু করছে। অর্থাৎ দেখো একটা নাম অর্থাৎ বিশেষ্য পদ আর একটা হচ্ছে সর্বনাম, এই দুটো দিয়ে ব্যবহার করলে কীরকম পার্থক্যটা হয়ে যায়। ধরো তোমরা ক্লাসরুমেতে বসে আছো, ক্লাসরুমেতে হয়তো বাংলার শিক্ষক এলেন, দিয়ে ওই ক্লাসরুমের মধ্যে হয়তো একজন কমল বলে একটি ছেলে আছে। তো স্যার এসে যদি বলেন যে কমল তুমি আজ পড়া বলো, তখন কিন্তু না কবি স্যার যখন নাম উল্লেখ করে দিচ্ছে তোমরা কি বুঝে গেলে যে কমলকেই পড়া ধরেছে, বাকি অন্যদের কাউকে ধরেনি। অর্থাৎ নাম ব্যবহার করলে শুধুমাত্র যার নামটা ব্যবহার হচ্ছে সেই নামের ব্যক্তিটাকেই বোঝানো হয়। কিন্তু স্যার এসে যদি বলতেন, নামটা ব্যবহার না করে যদি বলতেন যে তোমরা পড়া বলো, তাহলে তোমরা বলতে কাকে বোঝাচ্ছে, গোটা ঘরটা বুঝিয়ে যাচ্ছে, কিন্তু মানে সবাইকেই স্যার বলছেন। অর্থাৎ সর্বনাম ব্যবহার করে যখন স্যার বলছেন তখন কিন্তু দেখো সবাইকে বুঝিয়ে যাচ্ছে। তাহলে বিশেষ্য পদ বা নাম ব্যবহার করলে বিষয়টা যার নাম ব্যবহার করছি ঠিক তাকেই বোঝায়, আর সর্বনাম ব্যবহার করলে কিন্তু ঠিক তাকে নয়, সমস্ত কিছুকে বোঝায়। এখানেতে কবিতা শুরুই হচ্ছে এখানে, অর্থাৎ একটা সর্বনাম পদ দিয়ে। নির্দিষ্ট ভারতবর্ষের কোনো নির্দিষ্ট গ্রামের কথা এখানে আসলে কবি বলেননি, কোনো নির্দিষ্ট গ্রামের কথা বলেননি, বলেছেন একটা সর্বনাম দিয়ে এখানে। হ্যাঁ, অর্থাৎ এই সর্বনাম দিয়ে বলা যেতে পারে আসলে ভারতবর্ষের বা তৎকালীন বাংলাদেশের সমস্ত গ্রামের কথাকেই তিনি এখানেতে তুলে ধরছেন। অর্থাৎ এই কবিতাতে হয়তো একটা গ্রামের কথা বোঝাতে মানে বলেছেন, কিন্তু পরোক্ষভাবে এই প্রকৃতির চিত্র আসলে সব গ্রামের কথাকেই তুলে ধরে। অর্থাৎ সীমা থেকে অসীমের ব্যঞ্জনা, যেটা একটা কবিতার অন্যতম বৈশিষ্ট্য, যে কবিতা বা সাহিত্য শুধু একজনের কথা না বলে একজনের মধ্য দিয়ে সকলের কথাকেই বলতে চায়। যাই হোক, তো কবি বলছেন যে এখানে অর্থাৎ এই নির্দিষ্ট গ্রামেই হোক বা বলা যেতে পারে বাংলাদেশের অন্তর্গত সব গ্রামগুলিতেই হোক, তো এখানে বৃষ্টিমুখর লাজুক গাঁয়ে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা। অর্থাৎ এমন একটা গ্রামের কথা বলছেন, বা বলা যেতে পারে বাংলাদেশের সমস্ত গ্রামগুলিতেই সেই গ্রামগুলো কি না বৃষ্টিমুখর। বৃষ্টিমুখর মানে সেখানেতে বেশিরভাগ সময় বৃষ্টির দ্বারা মাটি আর্দ্র থাকছে, বা বৃষ্টির পড়ার ফলেতে চারিদিকে একটা শুচিস্নিগ্ধ মনে হচ্ছে, বা একটা শ্যামলিমা বিরাজ করছে, একটা আর্দ্রতা ভাব বিরাজ করছে এবং শান্ত শীতল আবহাওয়া বিরাজ করছে। আর এটাই হচ্ছে গ্রামের বৈশিষ্ট্য, যে গ্রামগুলি বা তৎকালীন গ্রাম কথাটা ব্যবহার করছে এই কারণে যে এখনকার গ্রামের সঙ্গে কিন্তু তৎকালীন গ্রাম মিলবে না। এখনকার গ্রাম আধা শহর হয়ে গিয়েছে। এখনকার গ্রামে তুমি না পাবে মাটির রাস্তা, না পাবে মাটির বাড়ি, হ্যাঁ, না পাবে তুমি সেইভাবে কোনো পুকুর বা জলাশয় বা সবুজের সমারোহ। এখনকার গ্রাম কিন্তু অর্ধেক বা আধা আধি শহরের কাছে পৌঁছে গিয়েছে। তো যাই হোক, তৎকালীন গ্রামগুলোতে একটা স্বাভাবিক বৈশিষ্ট্য হচ্ছে বৃষ্টির দ্বারা আর্দ্র, বৃষ্টির দ্বারা সেই গ্রাম শুচিস্নিগ্ধ, পরিচ্ছন্ন, শীতল। তো সেই বৃষ্টিমুখর গাঁয়েতে সেই গাঁটা কেমন লাজুক গাঁটাকে লাজুক বলা হয়েছে কেন? অনেক সময়তে দেখবে যে লজ্জায় মানুষ মানে নিজের লজ্জা নিবারণ করার জন্য তার পোশাক দিয়ে তার মুখটাকে ঢাকে। মানে কেউ হয়তো লজ্জা পেয়ে গেছে, সে কী করলো, নিজের কোনো একটা পোশাক দিয়ে, অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে ওড়না হলে বা
ছেলেদের হাতে হয়তো রুমাল, সে কী করে ফট করে মুখেতে চাপা দিয়ে লজ্জাটাকে নিবারণ করার চেষ্টা করে, মানে ঠিক লজ্জায় মুখ দেখাতে পারে না। হ্যাঁ, অর্থাৎ লাজুক বা লজ্জা পাওয়ার ফলেতে লজ্জা পাওয়ার একটা পরিণাম হচ্ছে মুখ ঢাকা। তাহলে এই গ্রামটাকে লাজুক বলা হচ্ছে কেন? আসলে এই বৃষ্টিমুখর অর্থাৎ বর্ষাকালের কথা, বর্ষাকালেতে দেখবে যে চারিদিকেতে বন জঙ্গলেতে পরিপূর্ণ হয়ে যায়, অর্থাৎ চারিদিকেতে যেন বন জঙ্গল বা গাছেতে আরও পাতা বেড়ে যায়, বন জঙ্গলেতে ভর্তি হয়ে গিয়ে চারিদিক যেন সবুজ হয়ে যায়। এমনকি যাতায়াতের রাস্তাটুকুও পুরো ঘাসে বা বিভিন্ন বন জঙ্গলেতে ভর্তি হয়ে যায়। অর্থাৎ যেন মনে হয় যে এই গ্রাম তথা এই মানে ধরিত্রী যেন সবুজের কাপড়েতে নিজের মুখ ঢাকছে, কেননা লজ্জা পেয়ে গেছে বলে। অর্থাৎ গ্রামটাকে লাজুক বলা হচ্ছে এই কারণেই না, কবি মনে করছেন এই গ্রাম লাজুক কেননা সে সবুজের পোশাক দিয়ে, সবুজের পোশাক বলতে এই যে চারিদিকেতে বন জঙ্গল ঘাস গাছপালা ইত্যাদি সমারোহ বর্ষাকালেতে, সেই সবুজের পোশাক দিয়ে যেন নিজের মুখ ঢাকছে বা নিজেকে আড়াল করছে বলেই এই গ্রামকে তিনি লাজুক বলেছেন। তো এখানে বৃষ্টিমুখর লাজুক গাঁয়ে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা, অর্থাৎ ঘড়ির কাঁটা ব্যস্ত, সব থেকে ব্যস্ত। কেন না, ঘড়ির ব্যস্ত কাদের বলে? যারা সব সময় কাজ করে চলেছে। ঘড়ির কাঁটা দেখবে সব সময়তেই কাজ করে চলেছে। হ্যাঁ, অর্থাৎ ঘড়ির কাঁটার যতক্ষণ ব্যাটারি আছে ঘড়িতে বা ব্যাটারি ভালো আছে ততক্ষণ সে ঘড়ির কাঁটা চলেই যাচ্ছে বা ঘুরেই যাচ্ছে, ওর মতন আর ব্যস্ত কেউ নেই কো। একইভাবে সমুদ্রের স্রোত টানা পাড়েতে আঘাত করেই চলেছে। অর্থাৎ বলা যেতে পারে এই যে ঘড়ির কাঁটা, সে হচ্ছে অন্যতম একটা ব্যস্ত বস্তু, সেও যেন এই গ্রামেতে এসে থেমে গেছে। অর্থাৎ ঘড়ির কাঁটা গ্রামেতে এসে থেমে গেছে মানে এই গ্রামেতে কোনো সময়ের একটা নির্দিষ্ট পরিমাপ বা সময়ের দাম নেই। অর্থাৎ বলতে চাওয়া হচ্ছে যে শহরে মানুষের জীবনযাপন অত্যন্ত কর্মব্যস্ত, অর্থাৎ শহরের মানুষরা বিভিন্ন রকম জীবিকার সঙ্গে যুক্ত, তাই কেউ কেউ হয়তো একাধিক জীবিকার সঙ্গে যুক্ত, মানে 2-3টে করে কাজ করে। তাই শহরের মানুষ যেহেতু একাধিক এবং বৈচিত্র্যময় জীবিকার সঙ্গে যুক্ত, তাই তাদের জীবনে অবসর বা বিশ্রাম বলে থাকে না, বিশ্রাম খুব একটা থাকে না। তাই শহরের জীবনে যেন সব থেকে ঘড়ির কাঁটা যেন মানুষগুলোকে ঘোরাতে থাকে, অর্থাৎ ঘড়ির কাঁটা নিজেও ব্যস্ত ঘুরছে, মানুষগুলোকেও যেন পুরো ঘোরাচ্ছে। অর্থাৎ ঘড়ির কাঁটা যেন মানুষকে একটা নির্দিষ্ট টাইম বেঁধে দিচ্ছে যে তুমি এই কাজটা এর মধ্যে করবে, ওই কাজটা ওই টাইমের মধ্যে করবে, টাইমের যেন হেরফের না হয়, এই কাজটা যেন আগেও হয় না বা এই কাজটা করতে যেন দেরিও হয় না। অর্থাৎ শহরে মানুষের জীবনযাপন যেহেতু অতিরিক্ত কর্মব্যস্ত, তাই সেখানে যেন ঘড়ির কাঁটা শহরের মানুষগুলোকে ঘোরাচ্ছে এবং নিজেও ঘুরছে। কিন্তু গ্রামের ক্ষেত্রে সেই প্রাসঙ্গিকতাটা চলে না, কেননা গ্রামের মানুষ বেশিরভাগই কৃষিজীবী, আর এই কৃষিকার্য মূলত দিনের বেলাতেই হয়। অর্থাৎ সকালেতে মাঠে যায় কৃষকরা, আর দুপুরবেলা বা বিকেলবেলাতে তারা মাঠ থেকে ফেরে, বা খুব দেরি হলে হয়তো সন্ধ্যা হব করছে সেই সময়তে ফেরে, অন্তত সন্ধ্যেবেলা অন্তত মাঠেতে সেই কাজ হয় না। অর্থাৎ গ্রাম বাংলার মানুষরা যেহেতু বেশিরভাগই কৃষিজীবী, ফলে কৃষিজীবী বলেই তাদের কিন্তু সারাদিনেতে সবসময় কাজ থাকে না, আবার সারা বছরেতেও কাজ থাকে না। কেন, যখন চাষবাস তারা করে হয়তো ধানের সময়তে ধান রোয়ার সময় তাদের একটু কর্মব্যস্ততা দেখা যায়, তারপর আবার বিশ্রাম, আবার ধান কাটার সময়তে কর্মব্যস্ত, আবার আলু চাষের সময় তোমার আলুর বীজ কাটা থেকে শুরু করে জমি তৈরি করা বা জমিতে আলু পোঁতা, এইখানটায় কর্মব্যস্ততা দেখা যায়, আবার আলু তোলার সময়তে কর্মব্যস্ততা দেখা যায়, মাঝখানটায় বিশ্রাম। এবং বেশিরভাগ আমাদের পশ্চিমবাংলার গ্রামগুলোর বৈশিষ্ট্যই হচ্ছে কয়েকটা ফসল, অর্থাৎ সারা বছর জমিগুলোতে চাষবাসও হয় না। তাহলে দেখো শহরের সঙ্গে গ্রামের পার্থক্যটা, শহরের মানুষ সারা বছর কাজ করছে এবং একাধিক জীবিকার অংশগ্রহণ করছে বলে তারা সারাদিনই কাজ করছে, অর্থাৎ সারা বছর সারাদিন তাদের শুধু কাজ আর কাজ বলেই তারা অত্যন্ত কর্মব্যস্ত। তাই তারা ঘড়ির দিকে বারবার তাকায়, ঘড়ির নির্দেশ মতন চলে, একটু সময়ের অপচয় নেই তাদের থামা নেই বা বিশ্রাম নেই, সবসময় যেন ঘড়ির সঙ্গে নিজেরাও ঘুরছে। কিন্তু গ্রামের মানুষ অন্ততপক্ষে অলস না হলেও শহরের মানুষের থেকে কিন্তু অনেক বেশি অবসর সময় পায়, যেহেতু তাদের চাষবাসও সারা বছর থাকে না,
আবার সারা দিনও যেহেতু তাদের কাজকর্ম থাকে না, তাই গ্রামের মানুষরা অবসর সময় পায় বলেই এখানে সময়ের অত প্রভাব নেই, অত এখানেতে সময়ের দাম নেই। অর্থাৎ ঘড়ির কাঁটা শহরের মানুষগুলোকে ঘোরাতে পারে, কিন্তু গ্রামের মানুষগুলোর কাছে ঘুরতে পারে না, বরঞ্চ এখানেতে গ্রামের মানুষগুলোর জীবনযাপনেতে ঘড়ির কাঁটাই থেমে যায়। অর্থাৎ তারা বিশ্রামের সময় কোনো আর সময়ের দিকে তাকায় না। তাহলে আমরা কি বুঝলাম, যে এখানে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা। তাহলে ব্যস্ত ঘড়ির কাঁটা থেমে যাওয়ার অর্থ হচ্ছে গ্রাম বাংলার মানুষদের জীবনযাপনের এই যে বিশ্রাম বা অলসতার দিকটা আছে বলেই, এই বিষয়টা আছে বলেই তারা কিন্তু অত সময়ের মূল্য বোঝে না, অত সময়ের নির্দেশ মতন চলে না, সময়ের ছড়ির ঘা কেটে কেটে চলে না শহরের মানুষগুলোর মতন। তাই গ্রামের ক্ষেত্রে বা বাংলাদেশের গ্রামগুলোর ক্ষেত্রে ঘড়ির কাঁটা থেমে গেছে। সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে, পথ নেই তবু এখানে যে পথ হাঁটা। অর্থাৎ এই যে গ্রাম বাংলার মাঠগুলোতে বর্ষাকালেতে চারিদিক সবুজেতে পুরো সবুজ ঘাসেতে চাপা পড়ে যায়। মাঠগুলো এমনিতেই ধান চাষ হয়, এবং দুটো জমির মাঝখানের যে অংশ যেটাকে আলপথ বলা হয়, সে আলপথগুলোও কিন্তু ঘাসেতে ঢাকা থাকে। অর্থাৎ দূর থেকে দেখে মনে হবে, দূর থেকে মাঠগুলোকে আর আলাদা মনে হয় না। যখন ধান গাছগুলো, সবুজ ধান গাছগুলো যখন বড় হয়ে ওঠে এবং তার দুটো জমির মাঝখানের আলটাও যখন সবুজ ঘাসে পরিপূর্ণ হয়ে ওঠে বর্ষাকালেতে, তখন দূর থেকে এই সবুজ ধানে এবং সবুজ ঘাসে ভরা মাঠ এবং আলপথগুলোকে আলাদা আলাদা না মনে হয়, একটা বিস্তীর্ণ এলাকা বলে মনে হয়। তখন দূর থেকে মনে হয় যেন এর মাঝে কোনো পথ নেই। সেই জন্য বলা হচ্ছে যে সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে, পথ নেই তবু এখানে যে পথ হাঁটা। অর্থাৎ দূর থেকে মনে হয় যে এই হাঁটার আর কোনো পথ নেই। শুধু মাঠের মধ্যে নয়, কোনো পাড়ার গলিগুলোর মধ্যে বা বাড়ির আশেপাশের মধ্যে এত জঙ্গল গাছ বা ঘাসপালা জন্মে যায় যে যাওয়ার রাস্তাটুকু মাঝে মাঝে চাপা পড়ে যায়। কাজেই এই গ্রাম্য প্রকৃতি বা গ্রাম বাংলার মেঠো রাস্তাগুলো এবং গ্রাম বাংলার মাঠগুলো বা আলপথগুলো সবুজে পুরো ঢাকা থাকে। তাই আমাদের পথ হাঁটতে গেলে যেন সবুজ মাঠের কাছে বা সবুজ ঘাসেদের কাছে আমাদের যেন পথ ভিক্ষা করতে হয়, পথ চাইতে হয়। অর্থাৎ সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে, অর্থাৎ আমাদের যেন সেই সবুজ মাঠের কাছেতে গিয়ে আমাদেরকে অনুরোধ করতে হয় সবুজ মাঠকে, যে আমি যাব, আমাকে পথ দাও। অর্থাৎ মাঠেরা তোমাকে পথ দেবে, তুমি নিজে থেকে যেন পথ খুঁজে পাবে না, মাঠেরাই তোমাকে দয়া করে পথ দিলে তবে তুমি চলতে পারবে। আর কি না, চারিদিক যেহেতু এই বর্ষাকালেতে গ্রাম বাংলার মেঠো পথগুলো এই যে ঘাস বা গাছপালা বা জঙ্গলেতে ভর্তি হয়ে যায়, তাই পথ দেখা যায় না, তবু মানুষ হাঁটার সময়তে সেখান দিয়েই হেঁটে যায়। সেই জন্যই বলছে সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে, পথ নেই তবু এখানে পথ হাঁটা। এবং আমাদের বাড়ির আশেপাশের যে মেঠো পথগুলো, সেইগুলো যেহেতু জঙ্গলেতে, ঘাসেতে, গাছপালাতে ঢাকা পড়ে যায়, তা সেগুলোকে দেখে মনে হয় যেন পথ নেই, হাঁটার পথটাই যেন অদৃশ্য হয়ে গেছে, পথ নেই। তবু এখানেতে পথ হাঁটার জন্য যেখান দিয়ে খুশি চলে যেতে হবে আন্দাজে আন্দাজে পা ফেলে। তারপরে জোড়া দিঘি, তার পাড়েতে তালের সারি, দূরে বাঁশঝাড়ে আত্মদানের সারা, পচা জল আর মশাই অহংকারী, নীরব এখানে অমর কিষাণ পাড়া। অর্থাৎ একটা খুব ছবির মতন ধরা পড়ছে জায়গাগুলোতে। অর্থাৎ যখন কবিতার মধ্যে এরকম ছবি ধরা পড়ে, একটা কবিতার লাইনগুলো মিলে যখন একটা ছবি বা চিত্রকে তুলে ধরা হয়, তখন সেটাকে বলা হয় চিত্রকল্প। এই কবিতায় কিন্তু দেখবে অনেক কটা আমরা চিত্রকল্প পাচ্ছি। তো সেরকমই একটা চিত্রকল্প হচ্ছে যে জোড়া দিঘি, অর্থাৎ দুখানা দিঘি, দিঘি মানে বড় পুকুর, দুখানা দিঘি এবং তার চারিদিকেতে তাল গাছের সারি। অর্থাৎ একটা পুরো ছবির মতন কবি বাংলাদেশের প্রকৃতিকে তুলে ধরছেন, যে দুখানা দিঘি, তার চারিদিকেতে তাল গাছের সারি। তাল গাছের সারি বলতে একাধিক তাল গাছ পুরো সারিবদ্ধভাবে বা চারিদিকে ঘিরে রয়েছে, যেন দিঘিটাকে তাল গাছের সারিগুলোই যেন পাহারা দিচ্ছে। এবং দূরে বাঁশঝাড়ে আত্মদানের সারা, অর্থাৎ দূরেতে বাঁশঝাড়গুলো সেই দিঘিতে যেন
বাঁশঝাড়ের ডগাগুলো আর কি দিঘিতে যেন হেলে পড়েছে, অর্থাৎ দিঘির জলেতে যেন নিজেকে আত্মদান করতে যাচ্ছে, সমর্পণ করতে যাচ্ছে। অর্থাৎ তোমরা নিশ্চয়ই দেখতে পাবে যে নদীর ধারেতে বা পুকুরের ধারেতে যদি বাঁশ গাছ থাকে, বাঁশঝাড় থাকে, তখন সেই বাঁশ গাছ বা বাঁশঝাড়ের সেই ডগা অংশটাকে একবারে ঝুঁকে পড়ে, অনেক সময়তে নদী বা পুকুরেতে যেন ঝুঁকে পড়ে। ঠিক সেই রকমই একটা ছবি এখানেতে কবি আনছেন, যেই জোড়া দিঘির চারিদিকেতে তালগাছ রয়েছে এবং বাঁশঝাড়ের ডগাগুলোতে ঝুঁকে পড়ে যেন ওই জোড়া দিঘির জলেতে নিজেকে আত্মসমর্পণ করতে চাইছে, আত্মদান করতে চাইছে। আর কি পচা জল আর মশাই অহংকারী, অর্থাৎ বেশ কিছু জায়গা, অর্থাৎ আমাদের গ্রাম বাংলার বা তৎকালীন গ্রাম বাংলার বৈশিষ্ট্য হচ্ছে ঠিক মতন মানে জল নিকাশি ব্যবস্থা না থাকার জন্য অনেক জায়গাতেই কিন্তু জমা জল পড়ে থাকে এবং সেগুলো পচে এবং সেই পচা জলেতে মশার জন্ম হয়। এটা শহরাঞ্চলেতে খুব একটা হয় না, কারণ শহরাঞ্চলেতে মূলত পৌরসভা থেকে বিভিন্ন রাস্তাঘাটগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যায়। নর্দমা থাকে, প্রত্যেকটা বাড়ির সঙ্গে যোগ করে ছোট নর্দমা তার সঙ্গে বড় নর্দমার যোগ থাকে, ফলে কোথাও জল জমতে পারে না, জলগুলো নর্দমার মধ্য দিয়ে চলে যায় এবং পৌরসভা থেকে প্রায় সেই নর্দমা পরিষ্কার করে দেওয়া হয় এবং বিভিন্ন জায়গাতে ব্লিচিং ছড়িয়ে মশার জন্ম বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করা হয়। কাজেই শহরাঞ্চলেতে যেহেতু জল নিকাশি ব্যবস্থা আছে, তাই খুব একটা জমা জল জমতে পারে না বা পচতে পারে না বা মশার জন্ম হতে পারে না। কিন্তু গ্রামাঞ্চলের ক্ষেত্রে ঠিক উল্টো, গ্রামাঞ্চলেতে জল নিকাশি ব্যবস্থার জন্য কোনো নর্দমা বা ড্রেন খুব একটা নেই, একেবারেই নেই বললেই চলে। কাজেই বিভিন্ন জায়গাতে নিচু অংশেতে জল জমে থাকে এবং সেই জলগুলো জমার ফলেতে একসময়তে পচে এবং সেই পচা জলেতেই মশারা বংশ বিস্তার করে এবং এতটাই বংশ বিস্তার করে বা এতটাই মশার সংখ্যা বৃদ্ধি পায় যেন মশারা নিজেরা অহংকারী হয়ে উঠেছে। অর্থাৎ তাদের এই যে বংশ বৃদ্ধি ঘটেছে, তাদের দল বেড়েছে, হ্যাঁ, অর্থাৎ তারা যেন নিজেদের বিশাল অহংকারী বলে মনে করেছে, বিশাল ক্ষমতাবান। সেই জন্য এখানেতে কবি বললেন যে পচা জল আর মশাই অহংকারী, অর্থাৎ গ্রামগুলোর বৈশিষ্ট্য হচ্ছে বিভিন্ন জায়গায় পচা জল এবং সেখানেতে মশার জন্ম এবং মশার জন্ম থেকে মশাদের বংশবৃদ্ধি, মশারা যেন একটা বিশাল বড় অহংকারী হয়ে ওঠে নিজেদের এই দল বৃদ্ধি ঘটার জন্য। নীরব এখানে অমর কিষাণপাড়া, কিষাণপাড়া মানে কিষাণ মানে হচ্ছে কৃষক, কিষাণপাড়া অমর কিষাণপাড়া। এই অমর কিষাণপাড়া কেন বলা হয়েছে আমরা পরবর্তীকালে এটাকে আসছি ব্যাখ্যাতে। তো এই কিষাণপাড়াগুলো বলা যেতে পারে গ্রামের প্রত্যেকটা পাড়ায় কিষাণপাড়া, কেননা গ্রামের প্রত্যেকটা মানুষই প্রায় কৃষিজীবী অর্থাৎ কৃষক, তাই কৃষক বলেই প্রত্যেকটা পাড়ায় কিষাণপাড়া। সেই অমর কিষাণপাড়া এখানেতে নীরব বা চুপচাপ। নীরব বা চুপচাপ কেন? হয়তো কৃষকেরা মাঠেতে কাজ করতে গেছে, তাই পাড়াগুলোতে এখন কোনো সেইভাবে লোকজন নেই বলে চুপচাপ, কিংবা হয়তো তারা অবসর সময় কাটাচ্ছে অত্যন্ত ক্লান্তভাবে, সারাদিন হাড় ভাঙনি পরিশ্রম করে এসে হয়তো সন্ধ্যাবেলাতে তারা তাদের অবসর সময়টুকুনি কাটাচ্ছে, কিন্তু এতটাই ক্লান্ত যার কথা বলার ইচ্ছাটুকুও নেই, সেই জন্যও নীরব হতে পারে। তো সেই গ্রাম বাংলার শান্ত শিষ্ট পরিবেশকে আরও বৃদ্ধি করেছে এই কিষাণপাড়ার নীরবতা। এ গ্রামের পাশে মজা নদী 12 মাস বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে। অর্থাৎ কবি একটা দ্বিতীয় চিত্রকল্প আঁকছেন যে গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, কিন্তু নদীটা হচ্ছে মজা নদী। মজা নদী মানে হচ্ছে যে নদীতে কচুরিপানা বা অন্যান্য আবর্জনা জমে আছে এবং জমে সেগুলো পচেছে। অর্থাৎ সব নদীতেই তো স্রোত থাকবে না, যে নদীতে স্রোত নেই সে নদীতে কিন্তু কচুরিপানাতে পুরো ভর্তি হয়ে যায়। এটা তোমরা নিজেরাই খেয়াল করে দেখবে। মূলত গ্রামাঞ্চলে ছোট ছোট নদীগুলোতে স্রোত থাকে না, খুব বর্ষাকাল ছাড়া অন্যান্য ঋতুগুলোতে স্রোত থাকে না অল্প জল থাকার জন্য, তাই সারা বছরই সেগুলো প্রায় কচুরিপানাতে ভর্তি হয়ে থাকে। এছাড়া মানুষ তো বিভিন্ন আবর্জনা নদীতে তো ফেলছেই, সব মিলিয়ে নদীগুলো পুরো মজে গেছে। তাহলে নদী বা জলাশয় মজে যাওয়া কথাটার অর্থ হচ্ছে যখন নদী বা কোনো জলাশয়েতে কচুরিপানা বা অন্য কোনো জলজ উদ্ভিদ জমে পুরো জলটাকে পুরো আচ্ছাদিত করে দেয়, মানে অর্থাৎ তুমি ওপর থেকে জল দেখতেই পাবে না এবং জলটার নির্মলতা বা বিশুদ্ধতাটাকে নষ্ট করে দেয়, অর্থাৎ জল দূষিত হয়ে ওঠে। সেরকম মজা নদী বা মজা পুকুর এই অর্থে কথাটা ব্যবহার হয়। তো এই গ্রামের পাশ দিয়ে যে নদীটা বয়ে গেছে সেই নদীটা হচ্ছে এরকম মজা নদী,
অর্থাৎ স্রোত নেই, একেবারেই হয়তো ছোট, তাই অল্প জল বলেই সেখানে কচুরিপানায় পরিপূর্ণ। কিন্তু সে কি করছে, সে আজ বিদ্রোহ বুঝি করে। আজ বলতে 12 মাস নদীটা মজা থাকে, অর্থাৎ কচুরিপানায় ভর্তি থাকে। কিন্তু আজ বলতে ঠিক কোন সময়কে বোঝানো হচ্ছে? আজ বলতে এই যে বৃষ্টিমুখর, আজ আর বৃষ্টিমুখর শব্দটার সঙ্গে কিন্তু একটা যোগসূত্র আছে। কারণ আমরা প্রথমেই বলেছিলাম এই কবিতাটা ঠিক বর্ষাকালের পরিপ্রেক্ষিতে, মানে বর্ষা ঋতুর পরিপ্রেক্ষিতে লেখা। কেন? ওই যে লাজুক গা, বর্ষাকালেই তো চারিদিকেতে জঙ্গলেতে ঢাকা পড়ে গিয়ে গ্রামগুলো যেন নিজের মানে লজ্জা নিবারণ করতে চায় সবুজের পোশাক পরে। তো সেই দিক থেকে আজ বলতে মূলত বর্ষা ঋতুতে, বর্ষায়, আর বর্ষা শব্দটাকে তো ব্যবহারই করা হয়েছে, বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে। অর্থাৎ 12 মাস সেই নদীগুলো মজে থাকছে। কিন্তু মজে থাকার জন্য কি হচ্ছে, কোনো নদী যদি মজে যায় সেই নদীর গভীরতা কমে যায়। প্রথমত গভীরতা কমে যাচ্ছে, আর দ্বিতীয়ত বর্ষাকালেতে যখন জল আসছে, অতিরিক্ত বৃষ্টি, সেই বৃষ্টির জল যখন নদীতে আসছে সেই জলগুলো যেতে পারছে না, ওই কচুরিপানাতে আটকে যাচ্ছে বেশিরভাগ জলটাই। অর্থাৎ নদীতে বন্যা তখনই হয় যখন নদীর গভীরতা কমে যায় বা নদীতে কোনো বাধা সৃষ্টির জন্য নদীর জল বয়ে যেতে পারে না। এই যে নদীর বন্যা হওয়া, নদীর বন্যা হলে কি হয়, নদীর বন্যা হলে নদীর চারিপাশ ভেসে যায়। এটা কি বলা হচ্ছে, নদী বিদ্রোহ বুঝি করে। অর্থাৎ এই যে মজা নদী বিদ্রোহ করছে, কথাটার মানে হচ্ছে যে মজা নদী বর্ষাকালেতে জল ধারণ ক্ষমতা কমে গেছে, যেহেতু তার গভীরতা কমে গেছে, আর জল ধারণ ক্ষমতা কমে গেছে এবং সেই জলটা এই কচুরিপানায় আটকে যাওয়ার জন্য যেতেও পাচ্ছে না বলে নদীর তীরবর্তী গ্রামগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। অর্থাৎ নদী যেন বিদ্রোহ করতে চাইছে। কার বিরুদ্ধে বিদ্রোহ? না, মূলত মানুষের বিরুদ্ধে। কেন না, আসলে প্রতিশোধ নিতে চাইছে। মানুষ তো ইচ্ছা করলে সেগুলোকে, সেই কচুরিপানা বা আবর্জনাগুলোকে যদি সরিয়ে দিত আগে থাকতে, অর্থাৎ নদীটাকে যদি সংস্কার করত, তাহলে আজকাল এই বন্যা পরিস্থিতি তৈরি হতো না। অর্থাৎ বিষয়টা নদী যেন এটাই বলতে চাইছে যে তুমি সারা বছর আমাকে অবহেলা করবে, আমার বক্ষেতে তুমি আবর্জনা ফেলবে, আমার বক্ষে জমে থাকা এই যে কচুরিপানা বা জলজ উদ্ভিদগুলোকে তুমি সরিয়ে দেবে না, চিরকাল আমাকে অপরিষ্কার মানে মলিন রেখে দেবে, তার প্রতিশোধ তো তোমাকে নেবই, তার মাসুল তো তোমাকে গুনতে হবেই। বর্ষাকাল এসছে, কাজে এবার আমার সময় এসছে তোমার প্রতিশোধ নেওয়া। সারা বছর তুমি যেমন আমার ক্ষতি করেছ, এবার আমি তোমার ক্ষতি করব। অর্থাৎ এটাই হচ্ছে বিদ্রোহ। মানুষের বিদ্রোহ করে কার বিরুদ্ধে? না, মানুষের বিরুদ্ধে। কেন করছে না, মানুষের উচিত ছিল নদীকে পরিষ্কার রাখা, কিন্তু তারা সেই দায়িত্বকে পালন করেনি, বরঞ্চ নদীকে অবহেলা করেছে। মানুষের এই অবহেলা, মানুষের এই বঞ্চনা, মানুষের এই দায়িত্বহীনতার বিরুদ্ধে নদী যেন বন্যার মারফতে বিদ্রোহ করছে। কিভাবে না, ভাসিয়ে দিয়ে চারিদিক। অর্থাৎ গ্রাম বাংলার এটাই একটা বৈশিষ্ট্য যে বেশিরভাগ গ্রাম বাংলার মানে গ্রামের পাশ দিয়ে নদী বয়ে গেলে বর্ষাকালে অধিকাংশ গ্রামগুলি এই নদীর জলেতে ভেসে যায়। হ্যাঁ, আমরা এই রকম পরিপ্রেক্ষিতে জানি যে দামোদর নদকে বর্ধমানের দুঃখ বলা হয়, যেহেতু প্রত্যেক বছর বন্যা হয়। আবার এই যে নদী বিদ্রোহ করছে, এখানে একটা খুব মজার ব্যাপার যে এই যে নদীর বিদ্রোহ, দেখবে 10ম শ্রেণীতে গিয়ে তোমাদের একটা মানিক বন্দ্যোপাধ্যায় এরকম গল্পও তোমরা পড়বে, নদীর বিদ্রোহ গল্পটার নাম। এখনকার যারা 10ম শ্রেণীতে পড়ছে তারা কিন্তু গল্পটা পড়ে। তাহলে নদীর বিদ্রোহ কথাটার অর্থটাকে বোঝা গেল। এরপরেতে গোয়ালে পাঠায় ইশারা সবুজ ঘাস, এ গ্রাম যেন নতুন সবুজ ঘাগরা পড়ে। অর্থাৎ গোয়ালে ইশারা পাঠাচ্ছে সবুজ ঘাস। ইশারা মানে কি? আকার ইঙ্গিতে তো কথা বলা। অর্থাৎ আমরা যখন কাউকে ডাকি এরকম করে হাত নেড়ে ডাকি, যা এখানে তাই, মানে সে আমার থেকে অনেক দূরেতে আছে, আমি মুখেতে বলে শুনতে পাবে না, অনেক দূর থেকে ডাকছি, তো তাকে তো ডেকে তো শুনতে পাবে না, তখন হাতটা এরকম করে নেড়ে ডাকি। হ্যাঁ, এই যে হাত নেড়ে কথা বলা, এটা হচ্ছে ইশারা। বা তোমাকে হয়তো বাড়ি থেকে জিজ্ঞাসা করলো, কিরে ভাত খাবি, তুমি মুখেতে বললে না কিছু, মাকে বা যে জিজ্ঞাসা করেছে তাকে বললে না মুখেতে, তুমি শুধু এরকম করে ঘাড় নেড়ে দিলে। মানেটা কি? এই যে ঘাড় নেড়ে দিয়ে মানে হচ্ছে তুমি খাবো না বলে দিলে। অর্থাৎ এরকম করে আমরা ঘাড় নেড়ে না বোঝাই, আবার এরকম করে উপর নিচেতে ঘাড় নেড়ে আমরা হ্যাঁ বোঝাই, এরকম করে হাতটাকে এরকম হাতের তালুটাকে ওপর নিচ করে আমরা কাউকে ডাকা বোঝাই।
আবার আরও যেটা হয় যে অনেক সময়তে আমরা এরকম হাতটাকে দেখিয়ে এক চড় মারবো, এটাকে বোঝায়। এই যে এই বিষয়গুলো, এটাই হচ্ছে ইশারা। ইশারাকে ইংরাজিতে বলা হয় প্যারাল্যাঙ্গুয়েজ। তোমরা যখন তোমাদের এই সপ্তম শ্রেণীতেই তোমাদের যে ভাষা চর্চার তৃতীয় অধ্যায় আছে বাক্যের ভাব ও রূপান্তর, ওই ভাষা চর্চায় বাক্যের ভাব ও রূপান্তর অর্থাৎ তৃতীয় অধ্যায়টাতে এই প্যারাল্যাঙ্গুয়েজ বিষয়টা দেখবে আছে। সেখানেতে আমরা যখন ওই ক্লাস করাবো বিষয়টাকে আবার বোঝানো হবে প্যারাল্যাঙ্গুয়েজটা। যাই হোক, ইশারাকে বলা হচ্ছে প্যারাল্যাঙ্গুয়েজ। তো এই ইশারা কে কাকে ইশারা করছে না, সবুজ ঘাস, মাঠের বা নদীর তীরের সবুজ ঘাস গোয়ালে ইশারা করছে। কাকে? ঘাস যারা খায়, গরু বা বাছুর, অর্থাৎ গোয়ালেতে যে গরু বাছুর বা ছাগল যারা আছে, অর্থাৎ যারা তৃণভোজী, সেই তৃণভোজী প্রাণীগুলোকে ঘাসগুলো যেন ইশারা করে ডাকছে, যায় খাবি আয়। অর্থাৎ বর্ষাকালেতে চারিদিক ঘাস বা গাছপালা মানে ভর্তি হয়ে যায়, ফলে এই তৃণভোজী প্রাণীগুলোর কিন্তু খুব আনন্দ, তারা সারা দিন মনের সুখেতে ঘাস খেতে পারে। তাই ঘাসগুলো যেন নিজে থেকেই গোয়ালে ইশারা করে ডাকছে তৃণভোজী প্রাণীগুলোকে, যা আমাদের খেয়ে নিজের মানে উদর পরিপূর্ণ করতে। এ গ্রাম নতুন সবুজ ঘাগরা পরে, অর্থাৎ গ্রামটাকে মনে হচ্ছে যেন একটা সবুজ ঘাগরা পড়েছে। ঘাগরা কি? ঘাগরা হচ্ছে মেয়েদের একটি পোশাক যেটি পুরো করে পা পর্যন্ত লম্বা। হ্যাঁ, তো সেই সবুজ ঘাগরা পরে গ্রামগুলোর চারিদিকেতে মানে মাঠগুলো সবুজ ধানেতে, সবুজ ধান গাছেতে ভর্তি, এবং পথঘাটগুলো ঘাস বা বন জঙ্গলেতে ভর্তি হয়ে গেছে। গাছগুলো পাতায় ভরে উঠেছে, ফলে চারিদিকে সবুজ মনে হচ্ছে, যেটা দেখে মনে হচ্ছে গোটা গ্রামটা যেন একটা সবুজ রঙের ঘাগরা পোশাক পরেছে। হ্যাঁ, রাত্রি এখানে স্বাগত সন্ধ্য শাঁকে, অর্থাৎ এখানে রাত্রিবেলাকে স্বাগত জানানো হয় বা অভ্যর্থনা করা হয় সন্ধ্যাবেলাতে শাঁখের দ্বারা। অর্থাৎ প্রত্যেক গৃহবধূরা বা গ্রাম বাংলার বধূরাও তারা কি করে, সন্ধ্যাবেলাতে তারা যখন সন্ধ্যা দেয় ঠাকুরের কাছে বা তুলসী মন্দিরেতে, তখন তারা শাঁখ বাজায়। তাদের সেই শাঁখের আওয়াজের মধ্য দিয়েই যেন রাত্রিবেলাকে আহ্বান করা হয় বা স্বাগত জানানো হয়। কিষানকে ঘরে পাঠাই যে আলপথ, অর্থাৎ সন্ধ্যা যখন হয়ে আসে তখন আলপথগুলো যেন কিষানকে বলে যে যাও, তোমার আজকের কাজের সময় শেষ, সন্ধ্যা হয়ে গেছে, এবার ফিরে যাও, বিশ্রাম নাও, আবার যা কাজ হবে কালকে। অর্থাৎ সন্ধ্যা যখন হয়ে আসে, সন্ধ্যাতে দুটি ঘটনা ঘটে। সন্ধ্যা শাঁখের আওয়াজের মধ্য দিয়ে রাত্রিবেলাকে স্বাগত জানায়, আর সন্ধ্যাবেলায় আলপথগুলো যেন জীবন্ত হয়ে উঠে সেই মাঠেতে পরিশ্রমরত বা কর্মরত কৃষকগুলিকে যেন বলতে চায় যে আজকের জন্যে কাজের সময়সীমা শেষ, চারিদিকে দেখো অন্ধকার হয়েছে, এখন বাড়ি ফেরার পালা, বিশ্রাম নেবার পালা, সুতরাং এবার বাড়ি যাও। এই জন্যে কিষানকে ঘরে পাঠায় আলপথ, অর্থাৎ আলপথগুলোই যেন কিষানের কানে কানে এই কথাটাকে বলে তাদেরকে ঘরে পাঠায় এবার বিশ্রাম নেবার জন্য। বুড়ো বটতলা পরস্পরকে ডাকে, সন্ধ্যা যেখানে জড়ো করে জনমত, অর্থাৎ বুড়ো বটতলা মানে প্রাচীন বটতলায় কি হয় না, সেই সময়তে গ্রাম বাংলার বিনোদনের একটা অন্যতম বিষয় ছিল কথকতা। অর্থাৎ এখন আমাদের বিনোদনের, এখন গ্রাম কি শহর, আমরা আগেই বলেছি যে এখনকার গ্রামকে তুমি আর গ্রাম বলে মনে করতে পারবে না, এখন গ্রাম পুরো আধা শহর। তো এখন গ্রাম বা শহরের মানুষের বিনোদনের উপায় কি, অর্থাৎ আমরা অবসর সময়টাতে কিভাবে কাটাই, মূলত টিভি দেখে বা মোবাইলেতে গান শুনে বা মোবাইলেতে গেম খেলে বা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইত্যাদি করে অবসর সময়টুকু। অর্থাৎ এখন আমাদের কাছে বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রের সাহায্যে আমরা অবসর বিনোদন করছি, কিন্তু এই সমস্তগুলো যখন ছিল না, অর্থাৎ যখন গ্রাম প্রকৃতপক্ষে গ্রাম ছিল, এরকম আধা শহর হয়ে ওঠেনি, যখন এরকম বৈদ্যুতিক মাধ্যমগুলো মানুষের হাতে পৌঁছায়নি, তখন মানুষের কাছে বিনোদনের একটা অন্যতম উপায় হচ্ছিল কথকতা। এই কথকতা জিনিসটা কি? কথকতা হচ্ছে যে একটা কোনো প্রাচীন বটতলা, অর্থাৎ পুরনো বটতলা, অর্থাৎ পুরনো গাছের যে নিচেতে, কিংবা কোনো জমিদার বাড়ি বা কোনো সম্ভ্রান্ত বা উচ্চবিত্ত মানুষদের দুর্গা মন্দিরেতে, কিংবা কোনো বাজার যেখানেতে বসে সেই বাজারের হয়তো একটা কোণে যারা বয়োজ্যেষ্ঠ
হ্যাঁ, এবং রামায়ণ মহাভারত ইত্যাদি পুরাণের গল্প জানে তারা বসে কি করত, রামায়ণ মহাভারতের গল্পগুলোকে সহজ সরল ভাষায় পরিবেশন করত। শুধু যে রামায়ণ মহাভারত তা নয়, বিভিন্ন পুরাণের গল্পগুলোকে বা বিভিন্ন হাসির গল্প, বিভিন্ন ধরনের গল্পগুলোকে পরিবেশন করত। এবং গ্রামের মানুষরা তাদের এই সন্ধেবেলাতে নিজেদের শরীরের ক্লান্তি, মানসিক ক্লান্তিকে দূর করবার জন্য, অবসর সময়কে কাটানোর জন্য সেই বটতলা বা সেই দুর্গা মন্দিরের চারিদিকেতে বসত এবং সেই যিনি গল্প বলছেন তাকে বলা হতো কথক ঠাকুর। সেই কথক ঠাকুরের কাছ থেকে গল্প শুনত। মূলত সন্ধ্যাবেলা 1 ঘন্টা বা 2 ঘন্টা এরকম গল্প শোনানো হতো এবং সেই মানুষগুলো বা জমতে থাকা মানুষগুলো তারা পুরো অধীর আগ্রহে সেই গল্পগুলোকে শুনতো। এবং পরিণামেতে কি হতো, তারা যখন বাড়ি যেত তারা যেটুকুনি যার যা সামর্থ্য, কেউ চাল বা কেউ হয়তো কোনো 1 আনা 2 আনা পয়সা সেই কথক ঠাকুরকে খুশি হয়ে দিয়ে যেত। এটাই হচ্ছে কথক ঠাকুরের ইনকাম। অর্থাৎ কথক ঠাকুর মানে কে, যে কথা বলছে, অর্থাৎ রামায়ণ মহাভারত বা অন্যান্য বিভিন্ন পুরাণের বা দেবদেবীদের গল্প বলছে, সেই হচ্ছে কথক ঠাকুর। ইনি ওই গল্প, ইনারা বয়সে কিন্তু বৃদ্ধ, কাজে এরা অন্যান্য শারীরিক পরিশ্রম করতে হয়তো পারতো না, কিন্তু এরা এই গ্রামের মানুষকে এই সমস্ত গল্প বলে তাদেরকে আনন্দ দিয়ে তাদের কাছে যেটুকুনি এই অর্থ পেত সেটা দিয়েই তাদের মোটামুটিভাবে সংসার চালাতো কোনো ক্রমে। এটাই হচ্ছে কথকতা। অর্থাৎ সেই সময়তে গ্রাম বাংলার মানুষের বিনোদনের অন্যতম উপায় হচ্ছে এই কথকতা। সেই কথকতার কথাটাই এইখানেতে বলা হয়েছে। অর্থাৎ যখন আলপত কিষাণকে ঘরে পাঠিয়ে দিল, ঘরেতে এসে কিষাণেরা হাত পা ধুয়ে খাওয়ার পরেতে যেন মনে হলো বুড়ো বটতলা এবার পরস্পরকে ডাকছে যে কাজ তো শেষ, এবার যে কাজটা শুরু, অর্থাৎ কথকতা শুরু হবে, এসো। অর্থাৎ বুড়ো বটতলা যেন এই কিষাণদেরকে বা কৃষকদেরকে তাদের মানসিক ক্লান্তি, শারীরিক ক্লান্তি ভোলার জন্য যেন ডাকতে থাকে। এবং সন্ধ্যাবেলায় সেখানেতে জড়ো করে জনমত মানে বিভিন্ন ধরনের মানুষ জমা হয় এবং তারা তাদের মত বা কথাবার্তা একে অপরকে শেয়ার করে। অর্থাৎ বিভিন্ন ধরনের মানুষরা, কেউ ধনী, কেউ দরিদ্র, কেউ শ্রমজীবী অর্থাৎ কৃষক বা কেউ ক্ষেতমজুর, বিভিন্ন ধরনের মানুষরা এই বটতলাগুলোতে বা এই দুর্গা মন্দিরগুলোতে জমতো কথকতা শোনার জন্য। আর যখন কথকতা শুরু হওয়ার আগে কিংবা হয়তো পরে তারা নিজেদের বিষয় নিয়ে একে অন্যের সঙ্গে কথাবার্তা বলতো। সেই যে একে অন্যের সঙ্গে কথাবার্তা বলা, সেটাকেই বলা হলো জনমত জড়ো হওয়া। অর্থাৎ বিভিন্ন ধরনের মানুষের মতামত যেন একে অন্যকে আদান প্রদান করবার জন্য তারা জড়ো হচ্ছে। সবটাই ঘটছে সন্ধ্যেবেলায়। তাহলে সন্ধ্যাবেলাতে রাত্রিকে স্বাগত জানানো হচ্ছে, সন্ধ্যাবেলাতে আলপত কিষাণকে বাড়ি ফেরার বার্তা দিচ্ছে, সন্ধ্যাবেলাতে বুড়ো বটতলাতে কথকতা শুরু হওয়ার একটা আসর গড়ে উঠছে। আর সন্ধ্যাবেলাতে এই আসরেতে জমতে থাকা মানুষগুলো একে অন্যের কাছে নিজেদের মতামত বা সিদ্ধান্ত বা নিজেদের বিভিন্ন বিষয় সমস্যা একে অন্যের কাছে আদান প্রদান করছে। এই পর্যন্ত কবিতাটার এখনও এরপরে আছে। এই পর্যন্ত আমরা কবিতাটার ব্যাকরণগত অংশটাকে দেখে নিই। প্রথমেতে দেখো লাজুক শব্দটা, এটা একটা বিশেষণ পদ। এটাকে বিশেষ্যতে পরিণত করলে হয় লজ্জা, অর্থাৎ পদান্তর, যেটাকে আমরা বলি পদান্তর ঘটানো। বিশেষ্য থেকে বিশেষণ পদে বা বিশেষণ থেকে বিশেষ্য পদেতে পদ পরিবর্তন করাটা কি বলা হয় ব্যাকরণের ভাষায় পদান্তর। তো লাজুক এটা বিশেষণ পদ, এটাকে বিশেষ্য পদেতে পরিণত করলে হবে লজ্জা। তারপরেতে ব্যস্তটা হচ্ছে বিশেষণ পদ, এটাকে বিশেষ্যতে পরিণত করলে হবে ব্যস্ততা। তারপরেতে পথ হচ্ছে বিশেষ্য, এটাকে বিশেষণেতে পরিণত করলে হবে পাথেয়, পথ পাথেয়। তারপরেতে মাঠেরা, অর্থাৎ এরা বিভক্তিটাকে বাদ দিলে মাঠটা হচ্ছে বিশেষ্য, এটাকে বিশেষণ পদে পরিণত করলে হবে মেঠো। তারপরেতে আছে যে গ্রামের এই নীরবটা হচ্ছে তোমার বিশেষণ, এটাকে বিশেষ্যতে পরিণত করলে হবে নীরবতা।
তারপরেতে আছে বিদ্রোহ। বিদ্রোহ থেকে আসি বিদ্রোহী, অর্থাৎ বিদ্রোহটা হচ্ছে বিশেষণ, বিদ্রোহীটা হচ্ছে বিশেষ্য। এখানেতে গ্রাম, আগেই বলেছি গ্রাম, গ্রামটা হবে গ্রাম্য। গ্রাম হচ্ছে তোমার বিশেষ্য, এর বিশেষণ হচ্ছে গ্রাম্য। নতুন, এটা বিশেষণ, এটার বিশেষ্য হচ্ছে নতুনত্ব, নতুনত্ব। সন্ধ্যা, সান্ধ্য। সন্ধ্যা হচ্ছে বিশেষ্য, সান্ধ্য হচ্ছে বিশেষণ। তাহলে আমরা আরেকবার দেখে নিই। লাজুক, লজ্জা। ব্যস্ত, ব্যস্ততা। মাঠ, মেঠো। পথ, পাথেয়। নীরব, নীরবতা। বিদ্রোহ, বিদ্রোহী। গ্রাম, গ্রাম্য। নতুন, নতুনত্ব। সন্ধ্যা, সান্ধ্য। এটা গেল আমাদের পদান্তর, অর্থাৎ বিশেষ্য থেকে বিশেষণ বা বিশেষণ থেকে বিশেষ্য। এরপরেতে দেখো কিছু শব্দকে দেখায়। এই যে ঘড়ির কাঁটা, ঘড়ি, তার সঙ্গে এই বিভক্ত রটাকে যুক্ত করে ঘড়ি আর কাঁটাটাকে এক করা হয়েছে। এই রটাকে বলা হয় সম্বন্ধ পদের বিভক্তি, অর্থাৎ ঘড়ি একটা শব্দ, কাঁটা একটা শব্দ, বা বলা যেতে পারে ঘড়ি একটা বিশেষ্য পদ, কাঁটা একটা বিশেষ্য পদ। এই দুটো বিশেষ্য পদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছে দেখো এই রটা। যদি এই রটা না থাকতো কেমন হতো? ঘড়ি কাঁটা। কথাটা যেন কেমন কেমন লাগছে, ঘড়ি কাঁটা, এরকম আবার কোনো কথা হয় নাকি? শুধুমাত্র এই রটা দেওয়ার ফলে দেখো ঘড়ি আর কাঁটা এই দুটো বিশেষ্য পদ যেন একটা যুক্ত হয়েছে বা এদের মধ্যে একটা সম্বন্ধ স্থাপন হয়েছে। এই যে যখন একটা র বা এর দুটো শব্দ হয়, একটা হচ্ছে র কিংবা এর, এর র বা এর যোগ করে দুটো বিশেষ্য বা দুটো বিশেষণ পদের মধ্যে, অর্থাৎ দুটো পদের মধ্যে সম্বন্ধ স্থাপন করি, সেটাই হচ্ছে সম্বন্ধ পদ হয়ে যায়। এরকম পদগুলো কি? ঘড়ির কাঁটা, এ দেখো র হয়েছে। আত্মদানের সাড়া, আত্মদান, এখানেতে র নয়, এখানেতে র যুক্ত, এখানেতে এর, অর্থাৎ র আর এর দ্বারা হয় আত্মদানের সাড়া। তারপরেতে গ্রামের পাশে, এখানে তো গ্রাম যুক্ত এর, গ্রামের পাশে। তাহলে এই বিষয়গুলোকে, অর্থাৎ দেখো র বা এর যোগ করে আমরা সম্বন্ধ পদ তৈরি করছি। এরকম কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কথা এরকম বলি। যেমন ধরো তো বললাম বাড়ির ছেলে, যদি রটাকে বাদ দাও, বাড়ি ছেলে, একটা দেখো দুখানা শব্দের সঙ্গে যেন আমরা যোগ করতে পারছি না, রটাকে এনে যোগ করে দিলাম, বাড়ির ছেলে। বা গাছের আম, গাছ আম, এরটাকে বাদ দিলে গাছ আম, দেখো শব্দ দুটো যোগ করতে পারছিলে না, এরটা দিয়ে যোগ করে দিলে। অর্থাৎ এই যে র বা এর, এই র বা এর হচ্ছে বিভক্তি, এটাকে সম্বন্ধ পদের বিভক্তি বলা হয়। এই র বা এর যোগ করে যখন দুটো পদকে একসঙ্গে করা হয় তখনই সেটা হচ্ছে সম্বন্ধ পদ। এই কবিতাতে এরকম অনেক সম্বন্ধ পদ ব্যবহার হয়েছে, যেগুলো আমরা দেখালাম বা কবিতার পরবর্তী অংশটা আলোচনার সময় আবার দেখাচ্ছি। হ্যাঁ, এরপরেতে এই কবিতায় কিছু সন্ধিবদ্ধ পদ আছে। যেমন দেখো সন্ধিবদ্ধ পদগুলো হচ্ছে, প্রথমেতে নীরব। এই নীরব শব্দটাকে সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? নি যুক্ত রব, দন্তন্য হস্যই বিসর্গ, নি যুক্ত রব, এটাকে বলা হয় বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি মতে আমরা এটাকে যোগ করলাম, নীরব। তারপর আসছি অহংকারী। অহংকারীর রয় দীর্ঘয়, মানে দীর্ঘয়টাকে বাদ দিলে হয় অহংকার। এই অহংকারটাকে সন্ধি বিশ্লেষণ করলে হয় অহম যুক্ত কার, অহম যুক্ত কার, অহংকার। এটা ব্যঞ্জন সন্ধি, মানে উদাহরণ। এটা বিসর্গ সন্ধি, এটা ব্যঞ্জন সন্ধি। তারপরেতে আছে এখানে দেখো স্বাগত। স্বাগতকে সন্ধি বিচ্ছেদ করলে হয় সু যুক্ত আগত, এটা স্বরসন্ধির উদাহরণ। তাহলে এটা বিসর্গ সন্ধি, এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি, আর এটা হচ্ছে স্বরসন্ধি। এই সন্ধিগুলো আমরা এই জায়গাতে পেলাম। সুতরাং এই অংশটাতে আমরা পদান্তরের উদাহরণ দেখালাম, সম্বন্ধ পদের উদাহরণ দেখালাম, সন্ধির উদাহরণ দেখানো হলো। এবার দেখো কবিতার দ্বিতীয় অংশে, প্রথমে আগে লাইনগুলোর ব্যাখ্যাতে পড়াই। দুর্ভিক্ষের আঁচল জড়ানো গায়ে এ গ্রামের লোক আজও সব কাজ করে। আমরা প্রথমেই বলেছিলাম এই কবিতাটার রচনার প্রেক্ষাপট হচ্ছে 1943 সালের মন্বন্তর বা দুর্ভিক্ষ।
সেই দুর্ভিক্ষে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল গ্রাম বাংলার কৃষকেরা, কেননা তারাই মূলত ব্রিটিশদের পোড়োমাটি নীতির আদেশ মানতে গিয়ে শস্যকে পুড়িয়েছে কিংবা জলের দামে কোনো মুনাফালোভীদের বিক্রি করে দিয়েছে। কেউ বা বাঁচার তাগিদে হয়তো নিজের জমি জমা বন্ধক দিয়েছে বা শেষ পর্যন্ত ভিটেমাটি পর্যন্ত বিক্রি করতে বাধ্য হয়েছিল। এবং সব যখন সর্বহারা হয়ে তারা একেবারে দুমুঠো খাবার আশাতে তারা শহরেতে যায়, কিন্তু শহরেতে গিয়ে ভেবেছিল যে খাবার পাবে, কিন্তু সেখানে গিয়ে তাদের বিন্দুমাত্র আশা পূরণ হয়নি। ভাত তো দূরের কথা, ভাতের ফ্যানটুকুও তারা পায়নি কো। প্রেমেন্দ্র মিত্রের একটা কবিতা আছে ফ্যান, ওই দুর্ভিক্ষের পটভূমিকায় লেখা, সেখানেতে এই দুর্ভিক্ষের করাল চিত্রকে তুলে ধরা হয়েছে। তো যাই হোক, সেই যে দুর্ভিক্ষের ভয়াবহ স্মৃতি, সেই দুর্ভিক্ষের ভয়াবহ স্মৃতি নিয়েই দুর্ভিক্ষের আঁচল জড়ানো গায়ে, অর্থাৎ প্রত্যেকটা মানুষের, অর্থাৎ গ্রাম বাংলার প্রত্যেকটা মানুষগুলোর গায়েতে যেন দুর্ভিক্ষের আঁচলটা যেন জড়ানো রয়েছে, অর্থাৎ দুর্ভিক্ষের ভয়াবহ স্মৃতি। সেই সময় তাদের স্বজন হারানোর বেদনা, তাদের ভিটেমাটি হারানোর বেদনা, সর্বহারা হওয়ার একটা নির্মর্ম চিত্ত, এগুলো তারা কিন্তু ভুলে যায়নি। সেই স্মৃতি নিয়েই এই গ্রামের লোক আজও কাজ করে যাচ্ছে। কৃষক বধূরা ঢেঁকিকে নাচায় পায়ে, প্রতি সন্ধ্যায় দ্বীপ জ্বলে ঘরে ঘরে। অর্থাৎ যারা কৃষক বধূ তারা ধান ভাঙার জন্য ঢেঁকিকে নাচাচ্ছে। ঢেঁকি কি? ধান ভাঙার একটা যন্ত্র, অর্থাৎ ধান থেকে চাল তৈরি করার একটা যন্ত্র। এখন হয়তো তোমরা কেউ কেউ ঢেঁকি দেখেও থাকতে পারো, কিন্তু অধিকাংশ তোমাদের ক্ষেত্রে ঢেঁকি দেখোনি, কারণ এখন ধান ভাঙার কাজটা কিন্তু উঠে গেছে। মূলত এখন ধান থেকে যে চাল সেটা মূলত রাইস মিলগুলোতেই তৈরি হয়ে যায়। খুব জোর, বড্ড জোর হলে হয়তো আমরা বাড়িতে ধান সেদ্ধ কেউ কেউ করে দিয়ে গিয়ে কোনো ধান কলের মেশিনেতে ভাঙিয়ে আনে, অন্তত ঢেঁকিতে ধান ভাঙা সেটা একেবারেই নেই, খুব অল্প সেটা দেখা যায়। তো ঢেঁকি হচ্ছে একটা বড় বিশাল বড় কাঠের গুঁড়িকে ধান থেকে চাল তৈরি করার একটা অন্যতম যন্ত্র হিসাবে ব্যবহার করা। তো সেই কৃষক বধূরা ঢেঁকিকে নাচায় পায়ে, অর্থাৎ পায়ে করে সেই ঢেঁকির পাড়েতে চাপ দিয়ে সেই ধান ভাঙতে থাকে, ধান থেকে চাল তৈরি করতে থাকে। এবং প্রত্যেকটা সন্ধ্যায় দ্বীপ জ্বলে ঘরে ঘরে, প্রত্যেকটা সন্ধ্যায় ঠাকুরের সিংহাসনের কাছে বা তুলসী মণ্ডপের কাছে কৃষক বধূরা দ্বীপ জ্বালিয়ে তোলে বা প্রদীপ জ্বালিয়ে তুলে সন্ধ্যা দেয়। এখানে রাত্রি হলেই দাওয়ার অন্ধকারে, অর্থাৎ যখন আরও রাত্রি ঘনিয়ে আসে, সন্ধ্যা থেকে যখন আরও রাত্রি হয়ে যায়, দ্বীপের আলো যখন নিভে যায়, সেই কুটির ঘরগুলোর ভেতরেতেই হয়তো একটা মৃদু আলো বা লণ্ঠন জ্বলতে থাকে, কিন্তু সেই বারান্দাগুলোতে পুরোপুরিভাবে ঘুরঘুরটি অন্ধকার। সেই অন্ধকারেতে ঠাকুমারা তার নাতনিকে গল্প শোনায়, অর্থাৎ ঠাকুমা অর্থাৎ বয়োজ্যেষ্ঠা মহিলা তার নাতনিকে গল্প শোনায়। গল্প শুনিয়ে হয়তো ঘুম পাড়ায়, কেন আমরা তো জানি গল্প শুনিয়ে ঘুম পাড়ানোর একটা যোগসূত্র রয়েছে। তোমরা এর আগে ছোটোবেলাতে হয়তো পড়েও এসছো 4-5-এতে ঘুম পাড়ানি বলে একটি কবিতা মহিতলাল মজুমদারের। তো যাই হোক, সেই ঠাকুমার নাতনিকে গল্প শোনায়। সেই গল্পের বিষয়বস্তু কি না, কেমন করে সে আকালেতে গতবারে চলে গেল লোক দিশাহারা হয়ে দিকে দিকে। অর্থাৎ এই যে আকাল দুর্ভিক্ষ একই, অর্থাৎ ঠাকুমা তাকে গল্প শোনায়, কিন্তু কোনো পুরাণের বা অর্থাৎ রামায়ণ মহাভারতের গল্প নয়, কোনো দেবদেবীর গল্প নয়, পুরো বাস্তবের গল্প। যে গল্প সেই ঠাকুমার মাথার মধ্যে এখনও জলজান্ত রয়েছে। গতবার মানে খুব তাড়াতাড়ি বা আগের বছর কিভাবে লোক আকালেতে বা দুর্ভিক্ষের কবলেতে পড়ে এক মুঠো খাবার আসাতে দিকে দিকেতে চলে হলো, দিশাহারা হয়ে চলে গেল। কোথায় চলে গেল না, ওই যে শহরাঞ্চলগুলোতে। তাদের মানে মনে আশা জন্মেছিল যে শহরেতে যেতে পারলেই যা হোক করে খাবার জুটে যাবে বা কোনো কাজ জুটে যাবে। তাই এখানে তারা সর্বহারা হয়ে, জমিহারা ভিটেহারা হয়ে তারা যখন চলে গেল শহরেতে দিশাহারা হয়ে, মানে ঠিক কোথায় যাবে, কোন শহরে যাবে বা শহরের ঠিক কোন জায়গায় যাবে, এত কিছু না ভাবনা চিন্তা করে শুধুই মাত্র মনের মধ্যে একটা আশা, শহরে গেলেই খেতে পাবো। এই আশা নিয়ে তারা যে দিকে দিকে মানুষ চলে গেল, গ্রামগুলো পুরো একবারে শূন্য হয়ে গেল, শ্মশানেতে পরিণত হলো। আর কলকাতার মতন শহরগুলো আস্তে আস্তে একাধিক জনসংখ্যা নিয়ে যেন অজগরের পেট হয়ে উঠছে একবারে। এই হচ্ছে সেই সময়কার দুর্ভিক্ষের অন্যতম চিত্র। গ্রাম বাংলার মানুষ চলে যাচ্ছে শহরে, ফলে গ্রাম বাংলা শ্মশানের মতন শূন্য।
আর শহরাঞ্চলগুলোতে ফুটপাতেতেও পা ফেলার জায়গা নেই। শহর যেন, কলকাতা শহর যেন অজগরের পেট হয়ে উঠছে এই গ্রাম থেকে ঝেঁটিয়ে আসা লোকগুলোরকে তার গর্ভেতে নিয়ে। তো যাই হোক, ঠাকুমা সেই গল্প শোনায় নাতনিকে যে কিভাবে গতবার মানুষ এই অভাব অনটনের পরে সর্বহারা হয়ে খাবারের আশাতে বিভিন্ন দিকেতে চলে গেল। এখানে সকাল ঘোষিত পাখির গানে কামার কুমোর তাঁতি তার কাজে জোটে, সারাটা দুপুর ক্ষেতের চাষির কানে একটানা তার বিচিত্র ধ্বনি ওঠে। অর্থাৎ এখানে যখন সকাল হয়, সকাল কিভাবে ঘোষিত হয়? পাখির গানে। এটা তো সব এখনও এই পাখির গানে সকাল ঘোষিত হয়। এখানে এটা গ্রামের সঙ্গে শহরের কোনো কিন্তু পার্থক্য নেই। প্রত্যেকটা জায়গাতেই যেখানেই সকাল ঘোষিত হয় পাখি বা মোরগের ডাকের মধ্য দিয়ে এখনও। অর্থাৎ আমরা কবিতার প্রথম অংশে পড়েছিলাম এখানে সন্ধ্যাবেলা রাত্রিকে স্বাগত জানানো হয় শাঁখের ডাকের মধ্য দিয়ে, আর এখানে সকালকে ঘোষণা করা হয়, ঘোষণা করে কে? পাখির ডাক। পাখিদের কলকাকলি মানুষকে জানিয়ে দেয় যে ভোর হয়েছে বা সকাল হয়েছে। আর ভোর বা সকাল হওয়ার সঙ্গে সঙ্গে কী হয়? এই গ্রাম বাংলার বিভিন্ন পেশার মানুষেরা তারা নিজেদের কাজেতে নিজেদেরকে সঁপে দেয়। কামার মানে যারা লোহার কাজকর্ম করে। কুমোর মানে যারা মাটির তৈরি জিনিসপত্র তৈরি করে, তারা হচ্ছে কুমোর। তাঁতি মানে যারা পোশাক বা বস্ত্র তৈরি করে। এই সমস্ত কামার, কুমোর, তাঁতি তারা নিজেদের কাজে কিন্তু যুক্ত হয়ে যায় সকাল হওয়ার সঙ্গে সঙ্গে। কেন? সারা সন্ধ্যেবেলা সারা রাত্রিবেলা তারা বিশ্রাম নিয়েছে, এবার সকালবেলাতে কাজের সময় তারা কাজ করতে শুরু করে। আর কি? সারাটা দুপুর ক্ষেতের চাষির কানে একটানা তার বিচিত্র ধ্বনি ওঠে। অর্থাৎ সারাটা দুপুর জমিতে চাষিরা কাজকর্ম করে যায়, সকাল থেকে সারা দুপুর থেকে সেই বিকেল পর্যন্ত তারা একটানা কাজ করে যায়। এবং এই সবাইকার কাজ, অর্থাৎ কামারের কাজ, কুমোরের কাজ, তাঁতির কাজ বা ওদিকেতে ক্ষেতেতে চাষিদের কাজ, এই বিভিন্ন পেশার মানুষের কাজকর্ম থেকে উত্থিত আওয়াজ যেন একটা বিচিত্র ধ্বনির মতন মনে হয়। অর্থাৎ একটা যেন সুরময় ধ্বনির মতন মনে হয়। বিভিন্ন কাজের বিভিন্ন রকম আওয়াজ বা শব্দ, তাদের কথাবার্তা, অর্থাৎ মানুষ তার মুখ বুঝে কাজ করে যাবে না, নিজেদের মধ্যে কথাবার্তা বলবে। অর্থাৎ এই সমস্ত শ্রমজীবী মানুষগুলোর একে অন্যের সঙ্গে কথাবার্তা, তাদের কাজকর্ম করার সময়তে বিভিন্ন শব্দ সব মিলিয়ে চারিদিকেতে সকাল থেকে বিকেল পর্যন্ত একটা যেন বিচিত্র ধ্বনি বা একটা সুন্দর সুরের সৃষ্টি হয়, যেটা বুঝিয়ে দেয় গ্রাম বাংলার মানুষরা কিভাবে নিজেদেরকে কর্মব্যস্ত করে রেখেছে ওই দুর্ভিক্ষের স্মৃতিকে মাথায় রেখেই। হঠাৎ সেদিন জল আনবার পথে কৃষক বধূ সে থমকে তাকায় পাশে। অর্থাৎ হঠাৎ একদিন দেখা যাচ্ছে কৃষক বধূ জল আনতে গেছে, খাবার জল বা পানীয় জল আনতে গেছে। এখন যেমন প্রত্যেকটা বাড়িতে জলের লাইন করে দেওয়া হচ্ছে বা জল চলে যাচ্ছে, তো বা অন্ততপক্ষে প্রত্যেক বাড়িতে প্রায় কল রয়েছে, পানীয় জলের কল রয়েছে। তখন কিন্তু সেটা ছিল না। অধিকাংশ গ্রামেতেই দেখা যেত মানুষ, বেশিরভাগ মানুষই অন্ততপক্ষে দরিদ্র বা মধ্যবিত্ত মানুষ পুকুরের বা নদীর জল পান করত। অর্থাৎ যে পুকুরের জল অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, সেই জল তারা কলসি করে তুলে এনে, বা নদীর পরিষ্কার জল কলসি করে তুলে এনে সেই জল তারা পানীয় জল হিসাবে ব্যবহার করত। আর এমনি গৃহকর্মের জন্য বা স্নানের জন্য বা কাপড় কাচার জন্য তারা এমনি সাধারণ পুকুরের জল, মানে যেটা অপেক্ষাকৃত অন্তত একটু মলিন, সেই জলও তারা ব্যবহার করত। কিন্তু এই খাবার জলের জন্য প্রত্যেকটা গ্রামে একটা নির্দিষ্ট একটা বা দুটো করে, মানে যেমন যা লোক সংখ্যা, সেই লোক সংখ্যার অনুপাতে একটা বা দুটো করে পুকুর খনন করা হতো। সেই পুকুরগুলো থেকেই মূলত মানে পানীয় জল আনা হতো। অর্থাৎ ওই পুকুরের জল অন্য কাজে ব্যবহার হতো না, শুধুমাত্র পানীয় জল হিসাবেই ব্যবহার হতো। এবং এই পুকুরগুলো মূলত খনন করা হতো সেই গ্রামের বা সেই অঞ্চলের জমিদারেরা। সেই জমিদারদের খনন করা পুকুর, যেখানেতে রীতিমতনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন জলকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য মাঝে যেখানে চুন ছড়ানো হতো, সেইখান থেকে জল আনতে গিয়ে হঠাৎ এক কৃষক বধূ থমকে বা দাঁড়িয়ে গেল। কিছু একটা দেখেছে তাই দাঁড়িয়ে গেল। কি দেখলো সে? না, ঘোমটা তুলে সে দেখে নাই কোনো মতে সবুজ সকালে সুবর্ণ যুগ আসে। অর্থাৎ জল আনতে গিয়ে মাঠের পাশেতে হঠাৎ করে একবার তাকিয়ে দেখে যে সবুজ ফসলগুলোতে আস্তে আস্তে ধানের কলি ধরেছে, ধানের
ধান ফলতে শুরু করেছে, সবুজ গাছগুলো আস্তে আস্তে হলদেটে ভাব এসছে, মানে এবার ধান ফলতে শুরু করছে। হয়তো আর কিছুদিন পরেই ধানগুলো পেকে উঠবে এবং সেই ধান পাকার মধ্য দিয়ে পুনরায় সুবর্ণ যুগ আসবে। সুবর্ণ যুগ বলতে কি বুঝি? সুবর্ণ যুগ, সুবর্ণ কথাটাকে আসছে স্বর্ণ, স্বর্ণ থেকে সুবর্ণ, স্বর্ণ মানে কি সোনা, তাহলে সোনার যুগ। সোনা হচ্ছে একটা মূল্যবান ধাতু, হ্যাঁ, সুতরাং সোনার যুগ কথাটার অর্থ হচ্ছে যে একটা মূল্যবান, সুবর্ণ যুগ কথার অর্থ হচ্ছে একটা মূল্যবান সময়, একটা মূল্যবান সময়, সুবর্ণ যুগ কথার অর্থ। অর্থাৎ কৃষক বধূ দেখা একটা মূল্যবান বা দামি সময় এগিয়ে আসছে। কেন কৃষক বধূর কাছে সময়টা দামি বা মূল্যবান কেন? নেই যে ধান ফলবে, ধান মানে প্রত্যেকটা মাঠ ধানেতে ভরে উঠবে, সেই ধান আসার সঙ্গে সঙ্গে তাদের পুনরায় খাদ্যের অভাবের অনটন, খাদ্যের অভাব অনটনের সমস্যা দূর হবে, তাদের পুনরায় আবার অর্থনৈতিক সমস্যাগুলো বা অর্থনৈতিক দুর্বলতাগুলো মিটে যাবে, অভাব অনটন বা দারিদ্রতা থেকে তারা মুক্তি পাবে। অর্থাৎ তাদের জীবনে খুশির দিন আসছে, সুখের দিন আসছে। যে দুর্ভিক্ষ বা যে আকাল তাদের আত্মীয় স্বজনকে কেড়েছে, তাদের জমি ভিটে মাটিকে কেড়ে নিয়েছিল, তাদেরকে পুরো ভিটেহারা করেছিল, হ্যাঁ, তাদেরকে দিশেহারা করেছিল, এক চরম মর্মান্তিক পরিস্থিতির সম্মুখীন করেছিল, সেই সব আস্তে আস্তে এবার হয়তো একে একে সমস্যাগুলো মিটে গিয়ে তাদের এবার কপাল খুলতে চলেছে, সৌভাগ্য আসতে চলেছে। এই সুবর্ণ যুগ আসে কথাটার এটাই অর্থ। সুবর্ণ যুগ আসে কেন? না, এই ধানের মধ্য দিয়ে ধান উঠবে, তাদের সমস্ত সমস্যা অর্থাৎ অর্থনৈতিক বা অন্যান্য খাবারের সব সমস্যা মিটে যাবে। এটাই হচ্ছে গ্রাম বাংলার মানুষগুলোর একটা বৈশিষ্ট্য, যে গ্রাম বাংলার মানুষগুলো কিন্তু কোনো মাসোহারা মাইনেতে চাকরি করে না। বেশিরভাগ গ্রাম বাংলার মানুষ হচ্ছে কৃষিজীবী বা এরকম কামার কুমোর তাঁতি। এদের যখন পরিশ্রমটা বেশি হয় তখনই এদের রোজগারটা বেশি হয়, আর সেই রোজগারটা নিয়েই তাদের সারা বছর কোনো ক্রমে চালাতে হয়। যেহেতু কৃষকদের এই ধান, আলু, গম বা অন্যান্য শস্য এগুলোই হচ্ছে তাদের উপার্জনের একমাত্র পথ, তাই এই মাঠেতে ধান ফলতে দেখে তাদের আনন্দ কিন্তু আর ধরে না, তারা অত্যন্ত আনন্দিত হয়ে ওঠে, তাদের সমস্ত দুর্ভিক্ষের বেদনা স্মৃতিকে তারা ভুলতে চায়। সুবর্ণ যুগ এইভাবেই আসে। তাহলে সুবর্ণ যুগ বলতে তাদের ভবিষ্যতের সুখের দিনকে ইঙ্গিত করা হয়েছে। এবার এসো এই কবিতাটায় পুনরায় দেখে নিই ব্যাকরণগত দিকগুলো। একইভাবে আমরা তিন ধরনের ব্যাকরণ আমরা কবিতাটাকে ইঙ্গিত করছি, একটা হচ্ছে পদান্তর, দুই হচ্ছে সন্ধি, আর তিন হচ্ছে যে আমাদের অন্যান্য ব্যাকরণগত দিকগুলো। ফার্স্ট হচ্ছে এই দেখো সম্বন্ধ পদে দুর্ভিক্ষের আঁচল। আমরা কি বললাম যে র যোগ করে বা এর যোগ করে দুটো পদকে যখন একত্রিত করা হয় সেটাই হয়ে যাচ্ছে সম্বন্ধ পদ। এখানেও তেমনি দুর্ভিক্ষের আঁচল, এটা একটা সম্বন্ধ পদের উদাহরণ। তারপরেতে এইখানেতে এই অংশটাতে একটা এরকম সম্বন্ধ পদ, বা এইখানেতে আছে দাওয়ার অন্ধকার। দাওয়া মানে কি? দাওয়া মানে হচ্ছে বারান্দা, বারান্দার অন্ধকার, এখানে র যোগ করে সম্বন্ধ পদ হয়েছে। তারপর এখানেতে দেখো পাখির গানে, পাখির দেখো র যোগ করে পাখি আর গান এই দুটোকে যোগ করা হচ্ছে, অর্থাৎ পাখির গানে। আর এখানেতে ক্ষেতের চাষির, ক্ষেতের, ক্ষেত যুক্ত এর, ক্ষেত মানে হচ্ছে মাঠ, ক্ষেত যুক্ত এর, এখানে এর যোগ করে দুটো বিশেষ্য পদকে সম্বন্ধিত করা হয়েছে, ক্ষেতের চাষি। এরপরেতে দ্বিতীয় যেটা আমাদের দেখব যে সন্ধিবদ্ধ পদ। এখানে হচ্ছে দুর্ভিক্ষ, প্রথম সন্ধিবদ্ধ পদ। এটাকে দুর্ভিক্ষটাকে সন্ধি বিশ্লেষণ করলে হয় দু যুক্ত ভিক্ষ, দুর্ভিক্ষ। এই যে বিসর্গটা রেফেতে পরিণত হয়, এটা হচ্ছে বিসর্গ সন্ধির উদাহরণ, দুর্ভিক্ষ। আর এরপরেতে কিছু আমাদের বিশেষ্য বিশেষণ অর্থাৎ পদান্তর ক্ষেত্রে এখানে আমরা বেছে নেব এই যে ঘোষিত, ঘোষিত পদটা। এই যে ঘোষিত এটা হচ্ছে বিশেষণ পদ, এটাকে বিশেষ্য পদে পরিণত করলে হবে ঘোষণা, অর্থাৎ ঘোষিত থেকে ঘোষণা। তারপরেতে জল, জল হচ্ছে বিশেষ্য পদ, এটাকে বিশেষণেতে পরিণত করলে হবে জলীয়। সুতরাং
এইভাবে ব্যাকরণগত দিক বা আমাদের আলোচনা বিষয় প্রত্যেকটা লাইনকে বিশ্লেষণ করে আমরা এই কবিতার মূল বক্তব্য কি পেলাম না, সেই প্রথমে ফিরে যায় দুর্ভিক্ষের পটভূমিকায় গ্রাম বাংলার মানুষগুলোর জীবনযাপন, তাদের কর্মকাণ্ড এবং বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের চিত্র এই কবিতায় ধরা পড়েছে। এবং অবশ্যই আবার বলি, এখানেতে যদিও এখানে বা এই শব্দটাকে ব্যবহার করে বা সর্বনামটাকে ব্যবহার করে যদিও একটা গ্রামের কথা বলা হয়েছে, কিন্তু যেহেতু কোনো নাম নেই গ্রামটার, কাজেই এই নামহীন গ্রামের মধ্য দিয়ে আসলে পরোক্ষভাবে বাংলাদেশের সমস্ত গ্রামের বৈশিষ্ট্যই কম বেশি এখানেতে ধরা পড়েছে। এরপরেতে দেখো আমাদের কবিতার মূল কিছু অন্তর্নিহিত তাৎপর্য বা বিশেষ দিকেতে আমরা আসব। প্রথমত, এই কবিতায় পল্লী প্রকৃতির চিত্র কিন্তু কবি খুব সুযত্নে তুলে ধরেছেন, যত্ন সহকারে তুলে ধরেছেন। এক্ষেত্রে এখানে বলে রাখি, কবি সুকান্ত ভট্টাচার্য অত্যন্ত বাস্তববাদী, সমাজ সচেতন একজন কবি। অর্থাৎ কোনো রকমভাবে রোমান্টিকতা বা কাল্পনিকতা তার কবি চেতনার বৈশিষ্ট্য নয়। এক সময়তে তিনি এক বিখ্যাত এক উক্তি করেছিলেন যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। অর্থাৎ দেখো যে যিনি পূর্ণিমার চাঁদকে, যেখানে রোমান্টিক কবিরা বা কল্পনাবাদী কবিরা পূর্ণিমার চাঁদকে কেন্দ্র করে, তার জ্যোৎস্নাকে কেন্দ্র করে কত বড় বড় কবিতা লিখে ফেলেছেন, সেখানে কিন্তু সুকান্ত ভট্টাচার্যের কাছে পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটির মতন মনে হয়েছে, অর্থাৎ মানুষের খাবারের একটা বস্তুরূপে মনে হয়েছে। এই বিখ্যাত লাইনটা বা এই বিখ্যাত দুটোই উক্তির মধ্য দিয়ে আমরা সুকান্ত ভট্টাচার্যের প্রকৃতির প্রতি তার মনোভাবকে কিন্তু আমরা স্পষ্ট পেয়ে যাই। অর্থাৎ কবি সুকান্ত ভট্টাচার্য বাস্তববাদী বা সমাজ সচেতন কবি হওয়ার জন্য তিনি অন্ততপক্ষে তার কবিতাতে প্রকৃতিকে নিয়ে কোনো এরকম কাল্পনিকতার জাল বোনেন না, রোমান্টিকতার ফানুস ওড়ান না, এক কথায় প্রকৃতিকে নিয়ে বেশি আধিক্যতা দেখান না। তার কবিতা সব তার কবিতাতে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে পুরো সাধারণ মানুষের জীবনযাপনের কথা, তাদের দুঃখ দুর্দশা অভাব অনটনের কথা। তাই সুকান্ত ভট্টাচার্যের কবিতায় প্রকৃতির যেটুকুনি আমরা ছবি পাব, সেই প্রকৃতির ছবিকে আমরা কখনোই বলবো না কোনো রোমান্টিকতার বৈশিষ্ট্যবহ, কোনো কাল্পনিকতার গন্ধ মেশানো, বরঞ্চ সুকান্ত ভট্টাচার্যের কবিতায় যেটুকুনি ছিটে ফোঁটা প্রকৃতির ছবি এসেছে, সেটা কিন্তু এই সাধারণ মানুষের জীবনযাপনের একটা ব্যাকগ্রাউন্ড হয়েই কিন্তু এসেছে। এই কবিতাতেও তাই। সুকান্ত ভট্টাচার্যের চিরদিনের কবিতাতেও আছে গ্রাম বাংলার চিত্র এবং গ্রাম বাংলার প্রকৃতির ছবি, এবং এখানেতে প্রকৃতি এবং গ্রাম বাংলার মানুষগুলোর জন্য একটা ওতপ্রোত সম্পর্ক। তা শুধুমাত্র প্রকৃতিকে এনে কাল্পনিকতা নয়, প্রকৃতির প্রেক্ষাপটে মানুষগুলোর কর্মকাণ্ডকে এনে তিনি প্রকৃতিকেও বাস্তববাদী বা বাস্তবের সঙ্গে মিশিয়ে দিয়েছেন। তো সেই প্রকৃতির চিত্রকে এখানে আমরা কিভাবে পাচ্ছি? প্রথমত এখানেতে তিনি গ্রাম বাংলার বা গ্রামের বিষয়গুলোকে এঁকেছেন বা গ্রামের কিছু সাধারণ বৈশিষ্ট্যকে এনেছেন। যে কবি দেখিয়েছেন গ্রামগুলো যেন বর্ষাকালেতে চারিদিকেতে সবুজ ধান, সবুজ ঘাস, সবুজ গাছপালা, সবুজ বন জঙ্গল নিয়ে যেন সবুজের ঘাগড়া পড়ে ওঠে, এবং গ্রামগুলো যেন সবুজের ঘাগড়া বা পোশাকের মধ্যে নিজেকে লুকিয়ে যেন লজ্জাবনত বা লজ্জায় নিজেকে লুকাতে চায়। অর্থাৎ গ্রামগুলোর এই যে সবুজের সমারোহ, অর্থাৎ গ্রামের এই সবুজের সমারোহের চিত্রকল্পকে তিনি এনেছেন প্রকৃতি চিত্রণের মধ্য দিয়ে। আর কি, এই গ্রামেতে সকাল আসে পাখির গানের মধ্য দিয়ে, পাখির গানের মধ্য দিয়ে সকাল শুরু হয়। এই গ্রামের সন্ধ্যাবেলাতে বটতলাতে জনমত গড়ে ওঠে, মানুষেরা কথকথা শোনবার জন্য ঐক্যবদ্ধ হয় বা মিলিত হয়, এবং সন্ধ্যাবেলায় ঘরে ঘরে তুলসী মণ্ডপের কাছে সন্ধ্যার প্রদীপ জ্বলে ওঠে, চারিদিকে শাঁখের আওয়াজে মুখরিত হয়ে ওঠে, এবং সেই শাঁখের আওয়াজের মধ্য দিয়ে রাত্রিকে স্বাগত জানানো হয়। এই গ্রাম বাংলার চারিদিক পচা জল এবং মশাতে পরিপূর্ণ, এবং এই গ্রাম বাংলার বিনোদন তথা আমোদ প্রমোদের একটা অন্যতম উপকরণ হচ্ছে কথকতা। সুতরাং সবুজের ঘাগড়া, লজ্জায় মুখ ঢাকা, সকাল সন্ধ্যা রাত্রির চিত্র,
পচা জলে মশার বংশবৃদ্ধি আর কথার মধ্য দিয়ে আমোদ প্রমোদ বা বিনোদন, এইগুলো নিয়েই তৎকালীন গ্রাম বাংলার সাধারণ মানুষের জনজীবন এগিয়ে চলেছিল। এরপরেতে এই কবিতায় দ্বিতীয় প্রকৃতির যে চিত্র আসছে মাঠ। কবি বলেছেন মাঠগুলোর কাছে যেন গিয়ে আমাদের পথ চাইতে হয়, অর্থাৎ মাঠগুলো বর্ষাকালের মাঠ, অর্থাৎ বর্ষাকালে তো আমরা জানি ধান উৎপন্ন হয়, ধান রোয়া হয়, অর্থাৎ সমস্ত মাঠগুলো সবুজ, ধান গাছেতে পুরো সবুজ হয়ে রয়েছে। আবার সেই মাঠে, দুটো মাঠের মাঝখানে যে আলপথ, সেই আলপথটাও কিন্তু ঘাসেতে পুরো চাপা পড়ে গেছে, অর্থাৎ দূর থেকে সেই পথের চিহ্নটুকু মুছে গেছে, দুটো মাঠের মাঝখানের আলপথটুকুও মুছে গেছে। তাই সেই মাঠের কাছে গিয়ে চাষিদের কাছে যেন চাষিদেরকে যেন পথ চাইতে হয়, যে আমি যাব, আমাকে পথ দাও। তোমাদের নিশ্চয়ই মনে পড়বে সেই হয়তো গল্প শুনেছ আলীবাবা ও 40 চোরের গল্প, যেখানে সেই ডাকাতগুলোকে পাহাড়ের গুহার সামনে এসে একটা মন্ত্র বলতে হচ্ছিল, মন্ত্রটা বলে ওই দরজাটাকে খুলতে হচ্ছিল। অর্থাৎ এই যে মন্ত্র বলে দরজা খোলার মন্ত্রটা বলছে ওই পাহাড়ের কাছেতে এসে, তবে মন্ত্রটা বলার কারণটা কি, পাহাড়কে যেন সেখানেতে অনুরোধ করে যে তুমি দরজাটা খোলো। একইভাবে বেরিয়ে এসে আবার মন্ত্র বলা যে তুমি দরজাটাকে বন্ধ করো। অর্থাৎ এখানেতেও তাই, এখানেতে যেন চাষিরা বা সাধারণ মানুষ মাঠেতে গিয়ে যেন এই পথ প্রার্থনা করে তার যাতায়াতের সুবিধার জন্য, অর্থাৎ মাঠগুলো একইভাবে সবুজেতে পরিপূর্ণ। এছাড়াও মাঠ কি করেছে, মাঠ সব দিনের বেলা সকাল থেকে বিকেল বেলা পর্যন্ত চাষিদের কর্মের দ্বারা ব্যস্ত, চাষিদের কর্মের দ্বারা মুখরিত। সেখানে চাষিরা সারা দিন পরিশ্রম করে যায়, ফসল ফলায় নিজেদের খাবার জন্য এবং গোটাই মানব সভ্যতার খাওয়ার জন্য। অর্থাৎ চাষিদের কর্মকাণ্ডের দ্বারা মাঠ ব্যস্ত থাকে এবং এই চাষিদের কর্মকাণ্ডই কি করে, গোটা সভ্যতার বা মানব সভ্যতার মুখেতে অন্ন তুলে দেয়। আর কি মাঠ এখানে সুবর্ণ যুগের বার্তা আনে। কবিতার শেষেতে আমরা দেখেছিলাম কৃষক বধূ হঠাৎ করে দাঁড়িয়ে গিয়ে দেখে সুবর্ণ যুগ আসছে, অর্থাৎ তাদের সুসময় ফিরে আসছে, তাদের দুঃসময় অতিবাহিত হয়ে সমস্ত অভাব অনটন জ্বালা যন্ত্রণা দূরীভূত হয়ে এবার হয়তো তারা আনন্দের মুখ দেখবে, সুখের মুখ দেখবে। এই যে সুবর্ণ যুগ, একটা মূল্যবান সময়, সেই বার্তা মাঠই এখানে কিন্তু কৃষক বধূ তথা কৃষকের এই গ্রামের মানুষগুলোকে জানায় বা আগাম বার্তা দেয়। তারপরে আছে দিঘির চিত্র। দিঘির চিত্রতে তো আমরা বলেছিলাম পুরোপুরিভাবে একটা চিত্রকল্প, মানে পুরোপুরিভাবে একটা ছবি। জোড়া দিঘি মানে দুটো দিঘি, জোড়া মানে কি দুটো, অর্থাৎ জোড়া দিঘি মানে দুটো দিঘি, তার চারিদিকেতে তাল গাছের সারি এবং সেখানেতে বাঁশ গাছের মাথাগুলো যেন ঝুঁকে পড়ে আত্মদান করছে। অর্থাৎ এই দিঘির ছবির মধ্য দিয়ে একটা পরিপূর্ণভাবে এই কবিতায় চিত্রকল্প ধরা পড়েছে। আবার ঠিক একইভাবে নদীর চিত্র আঁকার মধ্য দিয়েও একটা ছবি ধরা পড়ছে। কি না, একটা মজা নদী, সে 12 মাস পুরো মজে থাকছে, অর্থাৎ কচুরিপানায় পরিপূর্ণ হয়ে থাকছে বা আবর্জনায় পরিপূর্ণ হয়ে থাকছে। বর্ষাকালেতে অতিরিক্ত জল সেখানে যেতে না পেরে বা সেই নদীর জল ধারণ ক্ষমতা কমে গিয়ে সেখানেতে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে। এই যে নদীতে বন্যা পরিস্থিতি তৈরি হয় এবং নদীর চারিদিক ভেসে যাওয়া, এটাকেই বলা হচ্ছে নদী যেন জীবিত হয়ে বিদ্রোহ করছে, মানুষের অবহেলা বঞ্চনা তাকে নোংরা করার মতন একটা জঘন্যতম কাজকে বিরুদ্ধে যেন সে প্রতিশোধ নিতে চাইছে বা বিদ্রোহ করছে। সুতরাং এই কবিতায় প্রকৃতির যে ছবি আঁকা হয়েছে তা কিন্তু আমরা কখনোই রোমান্টিক কবির কল্পনাজাত প্রকৃতিকে আমরা নয়, এই প্রকৃতির সঙ্গে কিন্তু বাস্তবের মানুষগুলোর জীবনযাপন আষ্টে পিষ্টে বাঁধা। কাজে সুকান্ত ভট্টাচার্যকে একজন প্রকৃতির কবি বলবো না, বরঞ্চ প্রকৃতির মধ্য দিয়ে তিনি মানুষের কবি হয়ে উঠেছেন বা মানুষের ছবিকেই তুলে ধরেছেন। এরপর কবিতার দ্বিতীয় যে বিষয়তে আসব, যে এখানেতে গ্রামীণ কিছু মানুষের জীবনযাপনের কথা আছে, যেমন কৃষকেরা মূলত এখানেতে দেখেছো কবিতাতে কবি বলেছেন কৃষকেরা চাষবাস করছে, তারা মাঠেতে সারা দিন কর্মরত, এমনকি এতটাই কর্মরত যে সন্ধ্যা হয়ে যাচ্ছে তাও তাদের হয়তো অতটা খেয়াল নেই। তাই আলপথ যেন কৃষককে কানে কানে বলে দিচ্ছে আর নয় আজকে, এবার তুমি বাড়ি যাও, গিয়ে এবার বিশ্রাম নাও। অর্থাৎ এখানে কৃষকদের চাষবাস বা কর্মময় জীবনের কথা তুলে ধরা হয়েছে। তারপর আছে কৃষক বধূর এখানে বেশ কিছু কাজের কথা আছে। প্রথমত কৃষক বধূরা
জল আনতে যেত। সেই সময়তে কৃষক বধূরা, ওই যে বললাম যে প্রত্যেকটা গ্রামেতে জনসংখ্যার নিরিখেতে একটা বা দুটো বা তার বেশি শুধুমাত্র পানীয় জলের জন্য জলাশয় খনন করা হতো। তো তৎকালীন গ্রাম বাংলার কৃষক বধূরা তারা পানীয় জলের জন্য সন্ধ্যাবেলা বা সকালবেলা কাঁখে বা কোমরেতে কলসি নিয়ে তারা কিন্তু জল আনতে যেত। এখানে সেই চিত্রটা আছে। এছাড়াও সেই কৃষক বধূদের আর কি করতে হতো, কৃষক বধূদের সন্ধে দিতে হতো, তাদের তুলসী মণ্ডপের সেখানেতে প্রদীপ জ্বালতে হতো, ঠাকুরের কাছে প্রদীপ জ্বালতে হতো। আর কি না, তাদের ঢেঁকিতে ধান ভাঙতে হতো। অর্থাৎ ধান ভাঙা, জল আনা, সন্ধ্যা দেওয়া এবং সংসারের অন্যান্য কাজকর্ম, এই সবগুলো নিয়ে কৃষক বধূরাও কিন্তু সারাদিন কর্মব্যস্ত। কৃষকেরা যেমন মাঠেতে কর্মব্যস্ত, কৃষক বধূরাও তেমনি বাড়িতে বিভিন্ন গৃহকর্মের কাজ নিয়ে কর্মব্যস্ত। এছাড়াও আছে এখানে গ্রাম্য বৃদ্ধা অর্থাৎ ঠাকুমার কথা। ঠাকুমা বা গ্রাম্য বৃদ্ধা নিশ্চয় শারীরিক দিক থেকে পরিশ্রম করতে পারবে না। বৃদ্ধ বয়স কখনো পরিশ্রম করার নয়, বৃদ্ধ বয়স অবসরের সময়। তাই গ্রাম্য বৃদ্ধা এমনি হয়তো গায়ে গতরে কোনো পরিশ্রম করেনি, কিন্তু সে একটা গুরুদায়িত্ব সামলেছে। তার নাতনিকে গল্প বলেছে, হ্যাঁ, এবং এই গল্প বলার মধ্য দিয়ে হয়তো কখন গল্প বলছে, রাত্রিবেলা অন্ধকারে, অর্থাৎ নাতনিকে গল্প বলে যেন ঘুম পাড়ানোর চেষ্টা করছে। এই যে তার নাতনিকে দেখভাল করা, অর্থাৎ এখানে নাতনি আর ঠাকুমার কথা আছে। আমরা এটাকে বলতে পারি যে সেই সময় তো সমস্ত ঠাকুমা, দিদিমা বা দাদু সবাইকারই হয়তো এটা একটা বৈশিষ্ট্য ছিল বা এটা একটা কাজ ছিল যে তারা হয়তো গায়ে গতরে তাদের খাটার বয়সও নয় বা উচিতও নয় সেই সময়টা, বৃদ্ধ বয়সটা। তাই তারা তাদের নাতি নাতনিগুলোকে সামলাতো, অর্থাৎ তাদের গল্প বলে হয়তো ঘুম পাড়াতো বা তাদের অন্যান্য দেখভাল করতো। তাই গ্রাম্য বৃদ্ধার কর্মকাণ্ডের কথাও এখানে বলা হয়েছে। এছাড়াও আছে অন্যান্য মানুষের বা অন্যান্য কিছু পেশার মানুষের কথা। কামার, কুমোর, তাঁতি এরাও কিন্তু সকাল হওয়ার সঙ্গে সঙ্গে নিজেদের কাজেতে যুক্ত হয়েছে। এইভাবেই বিভিন্ন ধরনের মানুষের কর্মকাণ্ডের মধ্য দিয়ে গ্রামগুলো যেন একেবারে জীবন্ত হয়ে উঠেছে। এক জীবন্ত গ্রামের ছবি লেখক আমাদের সামনে তুলে ধরেছেন। এরপরেতে এই কবিতার নামকরণ। আমরা এর আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে নামকরণ 4 ভাবে করা হয়: প্রধান চরিত্র কেন্দ্রিক, প্রধান বিষয়বস্তু কেন্দ্রিক, লেখকের স্বনাম কেন্দ্রিক এবং ব্যঞ্জনা কেন্দ্রিক। আমাদের এই কবিতাটার নামকরণ হয়েছে বিষয়বস্তু কেন্দ্রিক, অর্থাৎ এই কবিতাটার যেটা বিষয়বস্তু সেটাকে কেন্দ্র করেই নামকরণ। কবিতাটার নাম হচ্ছে চিরদিনের। চিরদিনের মানে যেটা চিরকাল চলে, আবহমান কাল ধরে চলে। এই চিরদিনের ছবি বা আবহমান কালের ছবি এই কবিতায় দুটো দিক থেকে প্রকাশ পেয়েছে। একটা হচ্ছে গ্রাম্য প্রকৃতির সৌন্দর্য, আর একটা হচ্ছে গ্রাম্য মানুষের কর্মকাণ্ড। গ্রামের প্রকৃতির সৌন্দর্য, যেটা আমরা এই পল্লী প্রকৃতির চিত্র আলোচনা করতে গিয়ে বললাম, গ্রামের মাঠের বা দিঘির বা নদীর এই যে ছবিগুলো বা যে কথাগুলো কবি বলেছেন, সেগুলো কিন্তু চিরকাল ধরে গ্রামের বৈশিষ্ট্য, একটা সাধারণ বৈশিষ্ট্য। তোমরা যখন বিভিন্ন গ্রাম মানে পরিবেশ সংক্রান্ত পড়েছো ছোটোবেলাতে, তখন গ্রাম এবং শহরের পরিবেশের পার্থক্য যখন তোমরা পড়েছো, নিশ্চয়ই গ্রামের পরিবেশের বৈশিষ্ট্য পড়তে গিয়ে এইগুলোর মধ্যে কিছু কিছু তোমরা মিল পেয়েছো। অর্থাৎ এই যে গ্রামের যে প্রকৃতির ছবির যে বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন, এটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট সময়ের নয়, চিরকালেই গ্রামগুলো কিন্তু চলে আসছিল। যদিও এখন কিন্তু এই বৈশিষ্ট্যগুলো অনেকটাই আমরা বেশিরভাগটা আমরা পাবো না, কিন্তু তৎকালীন সময়ে সমস্ত গ্রামের একটা সাধারণ বৈশিষ্ট্যই হচ্ছে এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো। অর্থাৎ এই যে গ্রামগুলোর প্রাকৃতিক সৌন্দর্য চিরদিন ধরে একই থাকছে, কোনো পরিবর্তন হচ্ছে না, সেদিক থেকে কবিতার নামকরণ সার্থক। আর এটা হচ্ছে গ্রামের মানুষগুলোর কর্মকাণ্ড, এদেরও কিন্তু কাজের কোনো পরিবর্তন ঘটছে না। শহরাঞ্চলের মানুষ যেমন বিভিন্ন পেশাতে নিজেকে যুক্ত করে, আবার একাধিক পেশা বদলায়, অর্থাৎ আজ যে কাজটা করছে হয়তো সেটা ভালো লাগছে না, কিছুদিন পর সেটাকে ছেড়ে দিয়ে অন্য কাজ করছে। অর্থাৎ শহরের মানুষের একটা বৈশিষ্ট্য হচ্ছে বিভিন্ন পেশার সঙ্গে নিজেকে যুক্ত করা, কিন্তু গ্রামের মানুষগুলোর কিন্তু কাজ মোটামুটিভাবে একই। এরা একাধিক পেশাতেও অংশগ্রহণ করে না বা বারবার পেশাও বদলায় না, যার যেটা কাজ সেটাই কিন্তু করে যায় এবং সেই কাজটা তাদের পরিবারের বংশানুক্রমিকভাবেই চলে। অর্থাৎ এই যে গ্রাম বাংলার মানুষগুলোর কর্মকাণ্ড, এটাও যেমন চিরদিনের কথাকে তুলে ধরে, চিরকাল ধরে একইভাবে চলছে, তেমনি গ্রাম বাংলার প্রকৃতির সৌন্দর্য এটাও চিরকাল ধরে একইভাবে চলছে।
গ্রাম্য প্রকৃতির যেমন কোনো পরিবর্তন নেই, গ্রাম্য মানুষগুলোর কর্মেরও কোনো পরিবর্তন নেই। পরিবর্তনহীনতাটাই হচ্ছে আবহমানতার কথা, আর এই আবহমান কালকেই বলা হয় চিরদিন। সুতরাং কবিতায় যেহেতু এই আবহমান কালের ছবি বা চিরদিনের ছবি ধরা পড়েছে বা প্রধান বিষয়বস্তু, তাই কবিতার নামকরণ বিষয়বস্তু কেন্দ্রিক সার্থক হয়েছে। শেষ আমরা বলেছিলাম যে অমর কিষাণপাড়া কথাটাকে ব্যাখ্যা করা হবে। অমর মানে যারা চিরকাল বেঁচে থাকে, অমর কিষাণপাড়া। কিষাণপাড়া মানে কৃষক পাড়া। কেন কৃষক পাড়াকে অমর বলা হয়েছে এটা আমরা তখন কবিতা পড়তে গিয়ে আমরা বলেছিলাম শেষেতে বোঝাবো, তো সেই বিষয়টাতেই আসা যাচ্ছে। আমরা বলেছি যে এই কবিতা কিন্তু দুর্ভিক্ষের পটভূমিকায় লেখা, এবং ঠাকুমা যখন নাতনিকে গল্প শোনাচ্ছে সেই ঠাকুমাও কিন্তু গল্পতে বলেছে কিভাবে গতবারেতে গ্রামের এই মানুষগুলো বিভিন্ন মানে খাবার না পেয়ে, অভাবে অনটনেতে খাবার না পেয়ে জমি মাটি হারিয়ে তাদের শস্য পুড়িয়ে সর্বহারা হয়ে বিভিন্ন দিক দিকান্তরে চলে গিয়েছিল, বিভিন্ন শহরের অলিগলিতে চলে গিয়েছিল খাবারের আশায়। কিন্তু তারা কিন্তু এই সমস্যার ভুক্তভোগী হয়েছে, সমস্যার সম্মুখীন করে তারা পুনরায় কিন্তু আবার ফিরে এসেছে গ্রামে। অর্থাৎ তাদের এই চলে যাওয়াটা সাময়িক, তাদের এই স্বজন হারানোর বেদনা হয়তো তাদেরকে মনে প্রাণে অনেকটাই আঘাত দিয়েছে, কিন্তু এই আঘাত পেয়ে, সর্বহারা হওয়ার আঘাত পেয়ে, স্বজনহারা হওয়ার আঘাত পেয়ে বেদনাগ্রস্ত হয়ে এরা কিন্তু ভেঙে পড়েনি বা মনোবল হারায়নি। পুনরায় কিন্তু এরা ফিরে এসে, অর্থাৎ পুনরায় ফিরে এসে আবার নিজের নিজের কাজেতে যুক্ত হয়েছে। এটাকেই বলা যেতে পারে জীবনী শক্তি। অর্থাৎ এই কবিতায় মানুষের জীবনী শক্তির বা মানুষের জয়গান গাওয়া হয়েছে। কবি এখানে দেখিয়েছেন মানুষের এই জীবনী শক্তির জয়গান, মানুষের জয়গান। কবি বোঝাতে চেয়েছেন মানুষের জীবনে চলার পথেতে বিভিন্ন বাধা বিপত্তি আসবেই, নচেত আমরা মানুষ হলাম কেন? মানুষের সঙ্গে পশু পাখিদের বা প্রাণীদের এটাই বৈশিষ্ট্য যে পশু পাখি প্রাণীদের জীবনেতে বাধা আসলে তারা সেই বাধার কাছে নতি স্বীকার করে, সেটাকে মেনে নেয়। কিন্তু মানুষ অত সহজে মানে না। বাধার দ্বারা সে হয়তো আঘাতপ্রাপ্ত হয়, বেদনাগ্রস্ত হয়, তাকে অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়, তবু তার হার মানব না। অপরাজেয় এই মানসিকতা, এই অপরাজেয় মানসিকতা, হ্যাঁ, সমস্ত মানে ভাঙব তবু মচকাবো না, এরকম একটা মানসিকতা নিয়েই সে কিন্তু আজকে অন্যান্য প্রাণীদের থেকে শ্রেষ্ঠ জীবেতে পরিণত হয়েছে। মানুষই শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? মানুষ এত সহজে হার মানেনি। মানুষের সেই আদিম সভ্যতা থেকে আজকে বর্তমান ডিজিটাল যুগেতে আমরা এসেছি, এই আশাটা কিন্তু অত সহজে হয়নি। একের পর এক পরীক্ষা করতে গিয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক বিজ্ঞানী প্রাণ হারিয়েছে, অনেক সমাজ সংস্কারককে তাদের আত্মবলিদান করেছে। অসংখ্য মানুষের এই প্রাণের বলিদানের বিনিময়েতে আমরা আজকে সে আদিম গুহামানব মাংসাশী জীবন থেকে এই ডিজিটাল যুগেতে পৌঁছেছি। কিন্তু এত ক্ষয়ক্ষতি হয়েছে বলে কি মানুষ থেমে গেছে তার জীবনের উন্নতির পথে? না, মানুষ কিন্তু থামেনি। সে তার অপরাজেয় মানসিকতাকে প্রমাণ করেছে প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা মুহূর্তে। এখানে কিষাণপাড়াও তাই। কিষাণপাড়া দুর্ভিক্ষের স্মৃতি নিয়ে দুর্ভিক্ষের দ্বারা সর্বহারা হয়ে চলে গিয়েছিল, কিন্তু তারা স্বজনহারা হয়েছে, তারা সর্বহারা হয়েছে, বেদনাগ্রস্ত হয়েছে, কিন্তু তবুও তারা পুনরায় ফিরে এসে আবার নিজেদের কাজে নিজেদেরকে যুক্ত করেছে। অর্থাৎ এই যে তাদের অপরাজেয় মানসিকতা, এখানেতেই তাদের জীবনী শক্তিটা ধরা পড়েছে। অর্থাৎ এখানেই তারা অমর। এইভাবেই গ্রামের কৃষকরা বা গ্রামের মানুষগুলো তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে সভ্যতার রথচক্রকে এগিয়ে নিয়ে চলেছে। অর্থাৎ এই যে মানুষের বা কিষাণপাড়ার শ্রেষ্ঠত্ব বা মানুষের জীবনী শক্তির জয়গান, তাদের অপরাজেয়ত্ব, এই বিষয়টাকে সুকান্ত ভট্টাচার্য কেন আনলেন? এখানে বলে রাখা ভালো, সুকান্ত ভট্টাচার্য ছিলেন একজন কমিউনিস্ট পার্টির ফুল টাইমার সদস্য। অর্থাৎ কমিউনিস্ট পার্টির সদস্য হওয়ার জন্য কমিউনিস্ট পার্টির আদর্শ মোতাবেকই তিনি কবিতা রচনা করেছিলেন। কমিউনিস্ট পার্টি যেটা এখন হচ্ছে বামফ্রন্ট পার্টি বা সিপিআইএম পার্টি, তো সেই কমিউনিস্ট পার্টি যখন আমাদের বাংলাদেশেতে প্রথম তাদের আস্তে আস্তে প্রভাব বাড়ছে, সেই সময়তে বহু কবি সাহিত্যিক এই দলেতে যোগদান করেছিলেন। এই যোগদান করার ফলেতে সেই কমিউনিস্ট পার্টির আদর্শ মেনেই কিন্তু তারা তাদের লেখালেখি করেছে। সেই কমিউনিস্ট পার্টির একটা আদর্শ হচ্ছে
বা একটা তাদের রীতি হচ্ছে যে এই দলের যারা সদস্য বা কবি তাদেরকে সাধারণ অসহায় দরিদ্র শ্রমজীবী মানুষদের জীবনের চিত্রকে, তাদের দুঃখ অভাব অনটনের কথাকে কবিতা গল্প নাটকের মধ্যে তুলে ধরতে হবে, যেটা এখানে তো সুকান্ত ভট্টাচার্য তুলে ধরেছেন। আর আরেকটা যেটা হচ্ছে যে ডেফিটিস্ট মেন্টালিটি, মানে ডেফিটিস্ট মেন্টালিটি এই কমিউনিস্ট পার্টির সদস্য কবি সাহিত্যিকরা মেনে নিতে পারতেন না বা মানতেন না। ডেফিটিস্ট মেন্টালিটিটা কি? পরাজয়ী মানসিকতা, যে কি মানুষ কোনোভাবেই হার মানবে না, অর্থাৎ মানুষ জিতবে, মানুষ হয়তো ক্ষতিগ্রস্ত হবে, অনেক কিছু হারাবে, তবুও কিন্তু মানুষেরই শেষ পর্যন্ত জয়গান হবে। সাধারণ মানুষের, শ্রমজীবী মানুষই শেষ পর্যন্ত জিতবে সমস্ত শোষক শ্রেণীর বিরুদ্ধে, সমস্ত শোষণের বিরুদ্ধে, সমস্ত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তাদের কর্মকাণ্ডই জয়ী হবে। এটাকেই বলা হয় যে কমিউনিস্ট পার্টির সদস্যরা ডেফিটিস্ট মেন্টালিটি পছন্দ করতেন, অর্থাৎ পরাজিত মানসিকতা বা পরাজয়ী মানসিকতা পছন্দ করতেন না। কেন করতেন না? এটাই ছিল সেই সময়কার কমিউনিস্ট পার্টির নির্দেশ, যে কোনো এক কবিতাতে বা গল্পতে বা নাটকে যেমন সাধারণ মানুষের দুঃখ দুর্দশাকে তুলে ধরতে হবে, তেমনি দেখাতে হবে যে এই সাধারণ মানুষ বা শ্রমজীবী মানুষ দ্বারা অসহায় দুঃখ দারিদ্র্যগ্রস্ত, যারা বঞ্চিত শোষিত সর্বহারা, তারাই কিন্তু শেষ পর্যন্ত তাদেরই জয় ঘটে। তাদের কোনো শক্তি, শোষক শ্রেণী বা কোনো শক্তি পরাজিত করতে পারে না। এই কবিতাতে সেটাই ঘটেছে। এই কবিতাতে কিষাণ পাড়ার এই কৃষকেরা যারা একদিন সর্বহারা হয়ে দুমুঠো খাবার আশায় দিশাহারা হয়ে চলে গিয়েছিল, তারাই আবার ফিরে এসেছে, তারাই আবার সুবর্ণ যুগ আনার কারিগর হয়েছে। দুর্ভিক্ষের স্মৃতি বা আঁচল জড়িয়ে তারা নিজেদের কাজেতে আবার নিজেকে যুক্ত করেছে। আর এর মধ্য দিয়ে তারা প্রমাণ করে দিয়েছে যে তারা অমর। পৃথিবীর কোনো শক্তি বা কোনো মানে বিরুদ্ধ চেতনা তাদেরকে আটকাতে পারেনি বা তাদের কর্মকাণ্ডকে আটকাতে পারেনি। আর এখানেই তাদের জীবনী শক্তির বা পরিচয় পাওয়া যায় বা মানুষের জয়গানের কথা তুলে ধরা হয়েছে। ঠিক আছে, আজ ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা তা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে লাইক করবে এবং এই ভিডিওটার ওপর কোনো তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা থাকলে তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো, আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটার ওপর তোমাদের কোনো প্রশ্নপত্রের প্রয়োজন পড়লে তোমরা গুগল প্লে স্টোরেতে গিয়ে LRNR অ্যাপটি ডাউনলোড করে নাও এবং সেখান থেকে সেই প্রশ্নপত্র তোমরা সংগ্রহ করে নাও।